আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হুম, আচ্ছা, দেখো, আমাদের অ্যালকোহলটা হয়ে গিয়েছিল, আজকে ফেনলটাকে নিয়ে আমাদের আলোচনা করে নিতে হবে। আচ্ছা, মানে অ্যালকোহলে কারো কিছু অসুবিধা আছে? অ্যালকোহল যেটা পড়িয়েছিলাম, আমি সৌজা ওই, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, সৌজা মানে আমি ইয়েকে তো সুমনাকে অ্যালকোহলের প্রপার্টিজ গুলো এমনি অফলাইনে পড়িয়ে দিয়েছিলাম। আর সৌর্যা, তুই অ্যালকোহলটা পড়ে নিয়েছিস তো? আচ্ছা ঠিক আছে। এমনি এনসিআরটির বইটা একদম প্রথমে পড়ে নিবি। এনসিআরটির বইয়ে অনেক কম এক্সাম্পল বা কম রিয়াকশন যেহেতু আছে, ওটা সহজে মাথায় ঢুকে যাবে। তারপরে আমি যেগুলো করিয়েছি দেখবি অনেক বেশি রিয়াকশনস করিয়েছি, বা এমনি এই ছায়া প্রকাশনী বা সারদা পাবলিকেশনের যে বইগুলো, তাতে আরো অনেক বেশি রিয়াকশনস আছে, যেটা এনসিআরটিতে ওর ওর অত কিছু নেই আর কি। এগুলো একটু পড়বি তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, চলো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে যেটা করব যে ফেনলের, ফেনল তো এটা তোমরা জানো, একটা বেঞ্জিন রিং আছে আর ওএইচ গ্রুপ আছে। একটা অ্যালিফ্যাটিক গ্রুপ, সেখানে ওএইচ থাকলে সেটা হচ্ছে অ্যালকোহল। আর যদি তোমার বেঞ্জিন দিকে যদি ওএইচ গ্রুপ থাকে তাহলে সেটা হচ্ছে ফেনল। এটা হচ্ছে আমার ফেনল। এই কম্পাউন্ডটা হচ্ছে আমাদের ফেনল। ঠিক আছে। আচ্ছা, আমরা ফেনলের যে জিনিসগুলো পড়বো মূলত হচ্ছে তার প্রিপারেশনটাকে পড়বো এবং তার প্রপার্টিজ গুলোকে পড়বো। প্রপার্টিজের মধ্যে সার্টেনলি কেমিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ সবটাই তোমার থাকবে। আমরা পরপর করে শুরু করি। মানে আমরা প্রথমে আজকে ফেনল পার্টটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছি, মানে খুব কুইকলি করে। তারপরে আমরা অ্যালকোহল এবং ফেনল, অ্যালকোহল, ফেনল এবং ইথার তিনটাতে একসাথে আছে। এর পরের দিন আমরা ইথারটাকে নিয়ে আলোচনা করব। তারপরে অ্যালকোহল, ফেনল এবং ইথার নিয়ে যে কম্বাইন যে সমস্ত কোশ্চেন্সগুলো থাকে সেগুলোকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তাহলে প্রথমে আমরা শুরু করছি প্রিপারেশন অফ ফেনলস দিয়ে। প্রিপারেশন অফ ফেনল। আচ্ছা, প্রথম যেটা, সেটা হচ্ছে তোমার বেঞ্জিন থেকে ফেনল তৈরি, ফ্রম বেঞ্জিন টু ফেনল ভায়া সালফোনেশন। বেঞ্জিন টু ফেনল ভায়া সালফোনেশন। আর এখানে কি করতে হয় না, প্রথমে তোমাকে বেঞ্জিন নিতে হয়। এটা হচ্ছে বেঞ্জিন। এখানে তুমি মানে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড এবং সালফার ট্রাইঅক্সাইডের যে মিক্সচার, যাকে ওলিয়াম বলে, ওলিয়াম যার সংকেতটা হচ্ছে H2S2O7। দেখো, H2SO4 তার সঙ্গে SO3 যোগ করলে তোমার ওলিয়াম তৈরি হয়। ঠিক আছে, এটা। এবং এখানে তুমি 353 কেলভিন, না 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারেতে তুমি গরম করো, মানে 353 কেলভিন, অর্থাৎ 80 কেলভিন 80 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি রিয়াকশন করবে। করে যেটা হবে, সালফোনেশন হবে। এই সালফোনেশন হয়ে কি হচ্ছে না, সালফোনেশন হয়ে এই বেঞ্জিনে তোমার SO3 গ্রুপটা ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। ঠিক আছে, প্রথমে সালফোনেশনটা তোমাকে করে নিতে হবে। আচ্ছা, তারপরে তুমি যেটা করবে, সালফোনেশন হয়ে যাওয়ার পরে এই সোডিয়াম হাইড্রক্সাইড তুমি যদি হিট করো, সরি, হিট তো দরকার নেই, সোডিয়াম হাইড্রক্সাইড যদি তুমি দাও, মানে দেখো এই যে এটা তো সালফোনিক অ্যাসিড, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। SO3H এর যে এইচটা সেটা হচ্ছে অ্যাসিডিক। তুমি কিন্তু NaOH দাও, তাহলে SO3H এর এইচটা সরে গিয়ে SO3Na তৈরি হয়ে গেল। এটা তোমার
SO3 মাইনাস Na প্লাস আছে, SO3 Na তৈরি হয়ে গেল। এরপরে তোমাকে যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে ফিউজ সোডিয়াম হাইড্রক্সাইড দাও আর কোষে হিট করো। হিট করে মানে একবারে তোমার 623 কেলভিনে 623 কেলভিন টেম্পারেচারে তুমি হিট করো। হিট করলে যেটা তৈরি হয়ে যাচ্ছে তোমার এই ফেনলের সোডিয়াম সল তৈরি হয়ে যাচ্ছে, O মাইনাস Na প্লাস, এই সলটা তৈরি হয়ে গেল। এবার তোমাকে জাস্ট রিফ্লাক্স করে ফেলতে হচ্ছে ডাইলিউট HCl দিয়ে। তুমি যদি রিফ্লাক্স করো তাহলে এইখান থেকে ও এই Na প্লাসটা H প্লাস দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, আর এই Na প্লাস এবং Cl মাইনাস মিলে হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলছে। তাহলে বেনজিন থেকে তুমি ফেনল তৈরি করলে ভায়া সালফোনেশন প্রসেস। তাহলে এইখানে দেখো এই যে ওলিয়াম যেটা আমি বলেছি, ওলিয়ামটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং SO3 তার যে মিক্সচার সেইটা তোমার বেসিক্যালি H2O7 দিচ্ছে, এবং সালফিউরিক অ্যাসিড অবশ্যই তোমাকে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড নিতে হচ্ছে। ঠিক আছে, তোমার দেখো তুমি বেনজিন থেকে ফেনলটাকে তৈরি করে ফেললে ভায়া সালফোনেশন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট মেথড অফ দ্য প্রিপারেশন অফ ফেনল। এটা ভীষণ কমন একটা মেথড। আচ্ছা, তাহলে এই যে মেথডটা, এর থেকে আরেকটি কনভিনিয়েন্ট মেথড যেটা সেটাকে বলা হয় সেটা হচ্ছে ফ্রম ডাইজোনিয়াম সল্ট, ফ্রম বেনজিন ডাইজোনিয়াম সল্ট, ফ্রম বেনজিন ডাইজোনিয়াম সল্ট। আচ্ছা, এক্ষেত্রে থেকে একটা স্টার্টিং এলিমেন্ট হচ্ছে অ্যানিলিন থেকে, মানে এক্ষেত্রে থেকে ফেনলটাকে তৈরি করব স্টার্টিং এলিমেন্ট হচ্ছে মানে অ্যানিলিন। আগেটা যেমন বেনজিন থেকে তৈরি হলো, এখন হচ্ছে অ্যানিলিন থেকে তৈরি হচ্ছে। মানে এই যে আগে যেটা লিখে, যেটা তুমি এইভাবে লিখতে পারো যে ফ্রম অ্যানিলিন টু ফেনল। আগেরটা যেমন বেনজিন থেকে ফেনল, এখন হচ্ছে অ্যানিলিন থেকে ফেনল তোমার তৈরি করা হচ্ছে। তা তুমি সরি NH2, এইটা হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন, আচ্ছা অ্যানিলিনে যেটা হয় নাইট্রাস অ্যাসিড দিতে হয়, মানে তোমার HNO2। এবার HNO2 সে অক্সিডেশন হয়ে গিয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি করে ফেলে বলে তোমাকে যেটা তৈরি করতে হয় NaNO2HCl, এইটাকে নিতে হয়। আর এখানে একটা জিনিস বলি, এখানে এই ডাইজোনিয়াম ক্লোরাইড দিলে অসুবিধা হয় বলে এখানে তুমি নেবে NaNO2 আর তার সঙ্গে না হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। আর টেম্পারেচারটা ভীষণ কম, 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, মানে বরফ জল নিতে হয় আর কি। এটা করে যেটা তৈরি হবে, দেখো আমি যদি এখানে Na2HCl নিতাম, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি হতো, এখন তার বদলে তৈরি হবে বেনজিন ডাইজোনিয়াম বাইসালফেট। আর এটা হচ্ছে তোমার N2 আর HSO4 মাইনাস, মানে N2 প্লাস আর HSO4 মাইনাস হলো। যদি আমি Na2HCl নিতাম তাহলে N2 প্লাস Cl মাইনাস হতো। কিন্তু বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড ইউজ করা একটা অসুবিধা আছে। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড যদি নেওয়া হয় না, তাহলে ফেনলের সাথে সাথে কিছু ক্লোরোবেনজিন তৈরি হয়ে যেতে পারে। সেটাকে অ্যাভয়েড করার জন্য এখানে কিন্তু আমি যা সোডিয়াম নাইট্রাইট তার সঙ্গে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দিয়েছি 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে এখানে যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি না হয়, বেনজিন ডাইজোনিয়াম সালফেট বাইসালফেট তৈরি হলো, HSO4 মানে বাইসালফেট তৈরি হলো। আচ্ছা, এবারে এইটাকে তুমি ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট দাও, ডাইলিউট H2SO4 দিয়ে হিট দাও। হিট দিলে তোমার সরাসরি ফেনল তৈরি হয়ে যাবে। এই ফেনল তোমার তৈরি হলো, আর তার সঙ্গে নাইট্রোজেন গ্যাস তৈরি হয়, সেটা তোমার বেরিয়ে চলে যাবে, আর তার সঙ্গে সালফিউরিক অ্যাসিড তোমার তৈরি হয়ে যাবে প্লাস H2SO4। তাহলে দেখো অ্যানিলিন থেকে এই তোমার ফেনল তৈরি হয়ে গেল। আগেরটা যেমন বেনজিন থেকে একদম সরাসরি ফেনল তৈরি হয়েছে,
এখানে তোমার অ্যানিলিন থেকে ফেনলটা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এই যে মেথডটা, এটা কিন্তু বেশ কনভিনিয়েন্ট মেথড, কারণ এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কনভিনিয়েন্ট মেথড। ফর দ্য প্রিপারেশন অফ ফেনল। এটা একটা কথা মনে রাখবে। আর একটা কথা হচ্ছে, যেটা বললাম যে নর্মালি কি হয়, ডাইজোনিয়াম সল্ট মানে লোকে নর্মালি বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড বলে, কিন্তু বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড এখানে ডিরেক্টলি ব্যবহার করা যায় না, কারণ এক্ষেত্রে এই ফেনলের সাথে সাথে কিছু ক্লোরোবেনজিন তৈরি হয়ে যেতে পারে। তাহলে এখানে just এই কথাটা একটু লিখে নিই যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড is not used directly as in this case some chlorobenzene is formed together with phenol। সেটা আমি চাইছি না, আমি তো ক্লোরোবেনজিন চাই না, আমি বেসিক্যালি ফেনল চাই। সেই জন্য তোমাকে রিয়াকশন মিক্সচারই অ্যানিলিন, তার সঙ্গে তোমার সোডিয়াম নাইট্রাইট এবং সালফিউরিক অ্যাসিড 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বেশি হলে কিন্তু তোমার ওই অনেক সময় পলিমার টাইপের প্রোডাক্ট তৈরি হয়ে যায়, টেম্পারেচার বেশি হওয়া চলবে না। ঠিক আছে। হ্যাঁ, সেটা করলে তোমার ওই বেনজিন ডাইজোনিয়াম সল্ট তৈরি হচ্ছে, তারপরে সেটা ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি রিপ্লেস করে, একটু হিট দাও, তাহলে তোমার ফেনলটা তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই দুটো মেথডই মূল মেথড। এছাড়া আরও 2-3টে মেথড আছে, যেটা তোমাকে একটা রিয়াকশন হিসেবে জাস্ট তুমি মনে রাখলে। একটা হচ্ছে, দেখবে যখন আমরা অ্যালকেন বা কিছু এই ধরনের, সরি আমি যখন, হ্যাঁ অ্যালকেন অ্যালকেন যখন তৈরি করতে হয়, কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম বা পটাশিয়াম সল্ট নিয়ে তার কোলবে, সরি এক সেকেন্ড, হ্যাঁ সরি, মানে আমি যদি কার্বক্সিলিক অ্যাসিড সোডিয়াম বা পটাশিয়াম সল্ট নিয়ে সোডা লাইম দিয়ে যদি হিট করি, সোডা লাইম, এই সোডা লাইম দিয়ে যদি হিট করা হয়, তাহলে কিন্তু তোমার দেখবে অ্যালকেন তৈরি হয়ে যায়। তোমরা যখন একদম সেই ফার্স্ট সেমিস্টারে যখন হাইড্রোকার্বন পড়েছিলে, সেখানে তুমি খেয়াল করে দেখবে যে যদি তুমি জাস্ট কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম বা পটাশিয়াম সল্ট নিয়ে এটা সোডা লাইম মানে ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিক্সচারকে বলা হয় সোডা লাইম, যদি তুমি হিট করো তাহলে তোমার অ্যালকেন তৈরি হয়ে যায়। এখানে প্রায় সেরকম টাইপের সিচুয়েশন, কিন্তু তাহলে স্টার্টিং এলিমেন্টটা তোমার কি হতে হবে সেটা একটুখানি দেখতে হবে। মানে প্রসেসটা হচ্ছে ডিকার্বক্সিলেশন মেথড। তাহলে মানে এটা হচ্ছে 3 নম্বর, বাই ডিকার্বক্সিলেশন অফ স্যালিসাইলিক অ্যাসিড। সরাসরি তো স্যালিসাইলিক অ্যাসিড ডিকার্বক্সিলেশনটা হবে না, তার সোডিয়াম সল্ট নিয়ে তোমাকে বেশি করে কথাবার্তা বলতে হবে। তাহলে দেখো, তুমি একটা স্যালিসাইলিক অ্যাসিড মানে কি, অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডকে বলে স্যালিসাইলিক অ্যাসিড। এই একটা ওএইচ গ্রুপ থাকবে, আর একটা COOH গ্রুপ থাকবে, যারা অর্থো পজিশনে, সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। সি ডবল এইটা, তার আমি সোডিয়াম সল্ট নিয়েছি। আচ্ছা, আমি এটা এক সেকেন্ড একটুখানি একটা স্টেপ ওয়াইজ করে দিই, মানে স্যালিসাইলিক অ্যাসিডটাই একদম সরাসরি প্রথমে লিখি, COOH। তাহলে এটা অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড, অথবা তুমি বলতে পারো অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড। ঠিক আছে। আচ্ছা, প্রথমে যেটা করব, এখানে সোডিয়াম সল্ট বানিয়ে নেওয়া হয়, সোডিয়াম হাইড্রক্সাইড দিই। আচ্ছা, সোডিয়াম হাইড্রক্সাইড দিলে খুব অল্প পরিমাণে যদি সোডিয়াম হাইড্রক্সাইড দেওয়া হয়, তাহলে এটা OH হলো, আর এটা COO,
এনএ হলো। এটা হচ্ছে তোমার এই যে এনওইচ তুমি দিচ্ছ, এটা হচ্ছে 1:1। 1:1 মানে হচ্ছে যে স্যালিসাইলিক অ্যাসিড যদি 1 মোল দাও, সোডিয়াম হাইড্রক্সাইড তুমি 1 মোল দেবে। কারণ দেখো এই ফেনলিক ওইচ এর যে ওইচটা সেটাও অ্যাসিডিক। তাহলে এবারে তুমি যদি এনওইচ এক্সেস দাও, আচ্ছা কার্বক্সিলিক অ্যাসিড এবং এখানে ওএইচ এবং সি ডবল এইচ গ্রুপ আছে। এই সি ডবল এইচ গ্রুপটা হচ্ছে মোর অ্যাসিডিক, ওইচ গ্রুপটা হচ্ছে লেস অ্যাসিডিক। মানে এনওইচ দিয়ে তুমি যখন রিয়াক্ট করবে তাহলে এই যে অ্যাসিডিক যে এইচ প্লাস গুলো তারা রিপ্লেসড হবে। এবারে প্রথমে কার্বক্সিলিক অ্যাসিডের যে এইচ প্লাসটা সেটা রিপ্লেসড হবে এনএ প্লাস দিয়ে, তারপর ওইচ গ্রুপের যে এইচ প্লাসটা সেটা এনএ প্লাস দিয়ে রিপ্লেসড হবে। এবারে আমি যদি 1 মোল স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে 1 মোল সোডিয়াম হাইড্রক্সাইড দিই, তাহলে তোমার কি হবে না, প্রথমে কার্বক্সিলিক অ্যাসিডের যে এইচ প্লাস সেটা খাবে। সেই জন্য এই যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে সোডিয়াম সল্টটা তখন তৈরি হবে। আর যদি তুমি জাস্ট যতখানি স্যালিসাইলিক অ্যাসিড নিয়েছো তার ডাবল সোডিয়াম হাইড্রক্সাইড দিচ্ছ বা এক্সেস সোডিয়াম হাইড্রক্সাইড দিচ্ছ, তাহলে কিন্তু এইটা যেমন সি ডবল এনএ হচ্ছে, এইটাও তেমন ও এনএ হয়ে যাবে। ঠিক আছে? সেখানে এটা খুব ইম্পর্টেন্ট যে তোমার 1:1 তোমাকে দিতে হবে, অর্থাৎ স্যালিসাইলিক অ্যাসিডটা যত মোল তুমি দেবে, এনএইচটা তত মোল দেবে, তাহলে তোমার সিলেক্টিভলি এই কার্বক্সিলিক অ্যাসিডের এইচ প্লাসটা সেটা বেসিক্যালি এনএ প্লাস দিয়ে রিপ্লেসড হয়ে গেল। এবার এই যেটা তৈরি হয়েছে তাকে তোমাকে দিতে হচ্ছে সোডা লাইম। সোডা লাইম দিতে হবে এবং তার সাথে তোমাকে হিট করতে হবে। আর এখানে একটা কথা বলে নিই যে সোডা লাইম জিনিসটা কি। সোডা লাইমটা হচ্ছে মিক্সচার অফ ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড সোডিয়াম হাইড্রেট, এদের মিক্সচারটাকে বলা হয় সোডা লাইম। আর এই সোডা লাইমের মেল্টিং পয়েন্ট না অনেকটা কমে যায়, মানে আলাদা করে ক্যালসিয়াম অক্সাইড বা আলাদা করে সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করলে যা মেল্টিং পয়েন্ট হয়, সোডা লাইমের মেল্টিং পয়েন্ট কমে যায় বলে তোমার ক্যালসিয়াম অক্সাইড বা এনওইচ আলাদা করে ব্যবহার না করে তোমাদের মিক্সচারটাকে ব্যবহার করতে হয়, সোডা লাইমটাকে ব্যবহার করতে হয়। সোডা লাইম ব্যবহার করলে কি হবে না, ডিকার্বক্সিলেশন হয়ে গেল, অর্থাৎ এইখান থেকে এই সি ডবল এনে এই পার্টটা পুরো বেরিয়ে চলে গেল, বেরিয়ে চলে গিয়ে এখানে তৈরি হলো ও মাইনাস এনএ প্লাস, অর্থাৎ ফেনলের যা সোডিয়াম সল্টটা তৈরি হয়েছে এটা। তারপরে তোমাকে ডাইলিউট এইচসিএল দিয়ে রিপ্লেস করে দাও, ডাইলিউট এইচসিএল এটা দাও, দিয়ে তোমার তৈরি হয়ে যাচ্ছে ফেনল। তাহলে আলটিমেটলি কি হলো, যে ওএইচ গ্রুপ যেমন ছিল তেমন রয়ে গেল, এই সি ডবল এইচ গ্রুপটা সেটা তোমার বেরিয়ে গেল। তার মানে এখান থেকে সি ডবল এইচ গ্রুপ যখন বেরোবে, কার্বন ডাইঅক্সাইড হিসেবে বেরিয়ে যাবে, সেখানে এর নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। তাহলে স্যালিসাইলিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন করেও কিন্তু তুমি জাস্ট ফেনলটাকে তৈরি করতে পারো। তাহলে স্যালিসাইলিক অ্যাসিড থেকে ফেনল তৈরি বা স্যালিসাইলিক অ্যাসিড ডিকার্বক্সিলেশন করে তুমি ফেনলটাকে তৈরি করে ফেলতে পারছো। তাহলে এখানে সোডা লাইমটাকে কি বুঝে গেলে, সোডা লাইমটা হচ্ছে মিক্সচার অফ ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রক্সাইড, এটাকে বলা হচ্ছে সোডা লাইম। নেক্সট হচ্ছে তোমার, এটা একটা নন কনভেনশনাল মেথড ফ্রম গিগনার রিয়েজেন্ট। এগুলো আসলে রিয়াকশন হিসেবে মনে থাকবে, গিগনার্ড গিগনার রিয়েজেন্ট। আচ্ছা, গিগনার রিয়েজেন্ট থেকে ফেনল কি করে তৈরি করা যেতে পারে, এটা একটা মানে স্পেশাল মেথড আর কি। দেখো, এটা গিগনার রিয়েজেন্ট আমি অনেক রিয়াকশন আমি অলরেডি আলোচনা করেছি বিভিন্ন সময়। হ্যাঁ, ধরো তুমি একটা গিগনার রিয়েজেন্ট নিলে, বেঞ্জিন ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটা তুমি দিয়ে স্টার্ট করো। আচ্ছা, এবারে এইখান থেকে তোমাকে তৈরি করতে হবে কি, তৈরি করতে হবে তোমার বেসিক্যালি ফেনল। আচ্ছা, ফেনল তৈরি করার জন্য এইখানে তোমার একটা ওএইচ ঢুকতে হবে বা অক্সিজেন ঢুকতে হবে। অক্সিজেন ঢোকাচ্ছে কি করে না, এরিয়ার অক্সিজেন নাও ড্রাই ইথার কন্ডিশনে, অক্সিজেন ড্রাই ইথার, ইথার তো নিতে হবে, মানে অ্যাকোয়াস মিডিয়াম নেওয়া চলবে না, আমরা জানি। অ্যাকোয়াস মিডিয়াম নিলে তো গিগনার রিয়েজেন্ট কাজ করতে পারবে না, তার নিজেরই হাইড্রোলিসিস হয়ে যাবে। তো এইখান থেকে তৈরি হলো ও এমজিবিআর তৈরি হলো, ও এমজিবিআর মানে ও মাইনাস আর এমজিবিআর প্লাস, এটা তোমার তৈরি হলো। এবারে তুমি এইখানে যদি ডাইলিউট এইচসিএল দিয়ে রিফ্লাক্স করো, তাহলে কি তৈরি হচ্ছে, তোমার ফেনলটা তৈরি হয়ে যাচ্ছে।
তাহলে দেখো এটা কিন্তু খুব স্পেশাল, মানে গিগনার রিএজেন্টের সঙ্গে অক্সিজেনের রিয়াকশন ইউজুয়ালি খুব কমই তুমি দেখেছো। গিগনার রিএজেন্টের সঙ্গে অ্যালডিহাইডের রিয়াকশন হয়, গিগনার রিএজেন্টের সঙ্গে কিটোনের রিয়াকশন হয়, গিগনার রিএজেন্টের সঙ্গে বিভিন্ন অ্যাসিড বা এস্টারের রিয়াকশন হয়, এগুলো তুমি দেখেছো আর কি। এখানে কিন্তু গিগনার রিএজেন্টের সঙ্গে ডিরেক্ট অক্সিজেনের রিয়াকশন হচ্ছে, করে তোমার ফেনল তৈরি হচ্ছে। তাহলে তোমার এই মানে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিয়ে তুমি স্টার্ট করলে, করে সেখান থেকে তোমার ফেনল তৈরি হয়ে গেলে। এটা আর একটা মেথড। এটা আচ্ছা, আর একটা মেথড ভীষণ ইম্পর্টেন্ট, যেটা বেসিক্যালি কমার্শিয়ালি ফেনল তৈরি করার জন্য খুব কাজে লাগে। তাহলে ফর দ্য কমার্শিয়াল প্রিপারেশন অফ ফেনল কি করতে হবে তোমাকে? সেটা ক্লোরোবেনজিন থেকে তৈরি করা যেতে পারে। তাহলে ফর কমার্শিয়াল প্রিপারেশন অফ ফেনল তোমাকে কি করতে হচ্ছে না, ডাও প্রসেস করতে হচ্ছে। ফর কমার্শিয়াল প্রিপারেশন অফ ফেনল তোমার মানে বেসিক্যালি ক্লোরোবেনজিন থেকে তৈরি করবে ইউজিং দ্য মেথড যাকে বলে ডাও প্রসেস। এটা বেসিক্যালি ক্লোরোবেনজিন থেকে তুমি ফেনল তৈরি করতে পারবে ভায়া ডাও প্রসেস। ক্লোরোবেনজিন থেকে ফেনল ভায়া ডাও প্রসেস। আচ্ছা, এখানে কি করা হচ্ছে না, এখানে তোমাকে ক্লোরোবেনজিন নিতে হচ্ছে। এই ক্লোরোবেনজিন মানে আমরা যখন এই হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিনস পড়েছিলাম, তখন এই ডাও প্রসেসটা অ্যাকচুয়ালি আমরা আলোচনা করেছিলাম। সেখানে ক্লোরোবেনজিনের রিয়াকশন হিসেবে সেটা ছিল। তারপরে কি করতে হচ্ছে না, সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন দিতে হলো। তুমি এই 623 কেলভিন টেম্পারেচার করা হচ্ছে, আর প্রচন্ড হাই প্রেশার দেওয়া হচ্ছে, 300 অ্যাটমসফেরিক প্রেশার দেওয়া হচ্ছে। প্রেশার দিলে কি হচ্ছে তোমার, এইখানে তোমার ও মাইনাস এনএ প্লাস তৈরি হলো, অর্থাৎ ফেনলের সোডিয়াম সল্ট তৈরি হলো। তারপরে তুমি ডাইলিউট HCl দিয়ে দাও, ফেনলটা পেয়ে গেল। তাহলে ক্লোরোবেনজিন থেকে ফেনল প্রিপারেশন, এই যে করসপন্ডিং মেথডটা, যে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন 623 কেলভিন টেম্পারকে 300 অ্যাটমসফিয়ার প্রেশার, এটা যে অনেকক্ষণ হিট করতে হবে, করে তোমার সোডিয়াম সল্ট অফ ফেনল তৈরি হচ্ছে। তারপরে HCl দিয়ে যদি তুমি হাইড্রোলিসিস করে দাও, তাহলে তোমার ফেনলটা তৈরি হয়ে গেল। তাহলে এইটা একটা কমার্শিয়ালি বা ইন্ডাস্ট্রিয়ালি ফেনল প্রিপারেশনের ওয়ান অফ দ্য টেকনিক। ঠিক আছে, এই ডাও প্রসেসটা এটা মনে রাখবে। এগুলো সময় ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে, যে ক্লোরোবেনজিন থেকে কি করে ফেনল তৈরি করবে, এটা আর কি, সেটার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা মেথড আমরা বলবো, সেটা হচ্ছে, সেটাও কমার্শিয়ালি তোমার ওই ফেনল তৈরির একটা মেথড, সেটা হচ্ছে ফ্রম কিউমিন। ফ্রম কিউমিন মানে আমি, আচ্ছা এইভাবে না লিখে কিউমিন থেকে ফেনল এইভাবে না লিখি, আমি কিউমিন থেকে ধরো ফেনল তৈরি করবো, কিউমিন থেকে ফেনল তৈরি করবো। আচ্ছা, প্রথমে কিউমিন জিনিসটা কি সেটা একটু বলি। দেখো, কিউমিনটা হচ্ছে এই জিনিসটা, হচ্ছে কিউমিন, এই বেনজিন রিং আছে, এইখানে তোমার একটা আইসোপ্রোপাইল গ্রুপ আছে, আইসোপ্রোপাইল গ্রুপ। এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডের নাম হচ্ছে কিউমিন। আচ্ছা, এবারে এই কিউমিনকে একটা স্পেশাল মেথড আছে, কি করতে হচ্ছে না, অক্সিজেন তুমি নাও, যেটা এয়ার থেকে পাবে তুমি, তার তুমি 95 থেকে 135 ডিগ্রি সেন্টিগ্রেড তুমি হিট করো। হিট করলে যেটা তৈরি হচ্ছে, একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড তৈরি হচ্ছে, সেটা এরকম দেখতে। এই CH3 হোল টু সি, তার সঙ্গে OOH, মানে এটা হচ্ছে কিউমিন হাইড্রোপারক্সাইড, এটাকে বলা হচ্ছে কিউমিন হাইড্রোপারক্সাইড, কিউমিন হাইড্রোপারক্সাইড। একেবারে এইটাতে যদি তুমি ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দিয়ে 50 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হিট করো,
তাহলে তোমার জাস্ট ফেনল তৈরি হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে এই যে পার্টটা, এই পার্টটা তাকে ফেনল দিয়ে দিল, আর বাকি পার্টটা তোমার অ্যাসিটন দেয়, সিএইচ3 সিও সিএইচ3 তোমার দিচ্ছে এটা। তাহলে কিউমিন থেকে তোমার ফেনল তৈরি হয়ে গেল। আচ্ছা, আমি এটা মাঝখান থেকে স্টার্ট করেছি কারণ এই কিউমিনটা আবার কি করে তৈরি করতে পারো, একটা কিউমিনটা তুমি বেনজিন থেকে তৈরি করতে পারো খুব ইজিলি। বেনজিন, সেইখানে তুমি ওই বেসিক্যালি ওই ফ্রিডেল কাপ অ্যালকাইলেশনের মতো একটা মেথড করছি, যদি ফ্রিডেল কাপ অ্যালকাইলেশন মেথডটা দিয়ে যদি এই কম্পাউন্ড আইসোপ্রোপাইল তোমার কিউমিন যদি তৈরি, বেনজিন যদি তৈরি করতে হয় আর কি, তাহলে তোমাকে যেটা দিয়ে স্টার্ট করতে হবে সেটা প্রোপিন দিয়ে স্টার্ট করতে হবে, CH2 এই প্রোপিন দিয়ে স্টার্ট করতে হচ্ছে। এবং এখান থেকে রিয়েজেন্টটা নিতে হচ্ছে, সেটা একটা অ্যাসিড নিতে হচ্ছে। লুইস অ্যাসিড না করলে তুমি নর্মাল একটা উইক অ্যাসিড নাও, ফসফরিক অ্যাসিড নাও, তার সঙ্গে একটা টেম্পারেচার দাও 25°C আর হাই প্রেশার দাও, তারপর কিউমিন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে দেখো, কিউমিন থেকে ফেনল তৈরিটা মূল আমি করছি, কিন্তু স্টার্টিং এলিমেন্টে বেঞ্জিন থেকে তুমি এটা ভাবতে পারো। বেঞ্জিন থেকে ফেনল তো তৈরি করার আর অনেক সহজ রাস্তা আছে। হ্যাঁ, সেখানে নিশ্চয়ই বেঞ্জিন থেকে ফেনল বললে এই রাস্তাটা দিয়ে তুমি যাবে না, তার আগে তো প্রথম যে রাস্তাটা ছিল সেই রাস্তাটাই তো ইটসেলফ খুব ভালো, তাই না? যে বেঞ্জিন থেকে ফেনল ভায়া সালফোনেশন, দারুণ ভালো একটা মেথডটা। লোকে আর এরকম ঘুরিয়ে পেঁচিয়ে আর এইখান থেকে বেঞ্জিন থেকে ফেনল তৈরি করতে গেলে এই মেথডটা কেনই বা লোকে ইউজ করবে। কিন্তু কিউমেন থেকে ফেনল তৈরির মেথড বেসিক্যালি এটা। কিন্তু বেঞ্জিন থেকে কিউমিন তৈরি করার জন্য তোমাকে একটা ফিডেল কাপ অ্যালকাইলেশন টাইপের রিয়াকশন করতে হচ্ছে, যেখানে তোমাকে ব্যবহার করতে হচ্ছে প্রোপিন ব্যবহার করতে হচ্ছে ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড 250°C টেম্পারেচার এবং হাই প্রেশার। তাহলে তোমার কিউমিন তৈরি হয়ে গেল, যেখানে দেখো তোমার এই যে বেঞ্জিন রিংয়ের সঙ্গে CH3 হোল্ড আইসোপ্রোপাইল গ্রুপ একটা আছে আর কি। তারপর তুমি এয়ার থেকে অক্সিজেন এবং 95 থেকে 135°C টেম্পারেচারে যদি তুমি হিট করো, তাহলে কিউমিন হাইড্রোপারক্সাইড তৈরি হলো। তারপর সেইটাকে যদি ডাইলিউট সালফিউরিক অ্যাসিড আর 50 থেকে 90°C মাথায় হিট করা, তোমার ফেনল তৈরি হচ্ছে এবং বাই প্রোডাক্ট হিসেবে তোমার অ্যাসিটন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই কটা হচ্ছে তোমার মূলত ফেনল প্রিপারেশনের যে মেথডগুলো, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে ফেনল প্রিপারেশনের আমি কতগুলো মেথডের কথা বললাম, এই মেথডগুলো একটুখানি দেখে নাও। তাহলে এখানে আমি যদি এটা 5 নম্বর মেথড বলি, এটা ফ্রম কমার্শিয়াল প্রিপারেশন হিসেবে, এইটাকে 5 নম্বর লিখে দাও, এটা হচ্ছে 6 নম্বর লিখে দাও। তার মানে এই 6টা রিয়াকশন তোমাকে মনে রাখতে হচ্ছে। একটা হচ্ছে বেঞ্জিন থেকে ভায়া সালফোনেশন তুমি কি করে ফেনল তৈরি করছো, বেঞ্জিন ডাইজোনিয়াম সল্ট মানে অ্যানিলিন থেকে কি করে ফেনল তৈরি করছো। অ্যানিলিন থেকে ফেনল তৈরি করতে গেলে প্রথমে ডাইজোনিয়াম সল্ট তৈরি করে তারপর সেটাকে রিফ্লাক্স করে ফেনল পেয়ে যেতে হবে। এবার স্যালিসাইলিক অ্যাসিড, তার যে সোডিয়াম সল্ট, তার ডিকার্বক্সিলেশন করে করা যেতে পারে সোডা লাইম দিয়ে হিট করে। আর এক গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে যে রিয়াকশনটা হচ্ছে, এটা কোনো স্পেশাল টাইপের রিয়াকশন, একটু আলাদা করে তোমাকে মনে রাখতে হবে যে একটা গ্রিগনার রিয়েজেন্ট, তার সঙ্গে অক্সিজেন ডাইএথার, তাতে তোমার যেটা কম্পাউন্ডটা তৈরি হলো তাকে তুমি ডাইলিউট HCl দিয়ে যদি রিফ্লাক্স করো, তাহলে ফেনলটা তোমার তৈরি হয়ে যাচ্ছে। আর এখানে কমার্শিয়ালি যখন প্রিপারেশন করবে, ক্লোরোবেনজিন থেকে ফেনলের জন্য ডাও প্রসেসটা ব্যবহার করতে হচ্ছে। রিজেন্টটা খেয়াল রাখবে, সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, 623 কেলভিন টেম্পারেচার, 300 অ্যাটমসফিয়ার প্রেশার, সেখান থেকে তোমার সোডিয়াম সল্ট অফ ফেনল তৈরি হচ্ছে, সেটাকে আবার রিফ্লাক্স করলে ফেনল তৈরি হয়ে গেল। আর ফাইনালি কিউমেন থেকে ফেনল তৈরি। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, কোনো অসুবিধা আছে? শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো।
অনেকটাই শুনিস নি তার মানে, তো কতদূর শুনেছিলিস? এই পেজটা হয়েছিল, হয়েছিল এটা? তো ঠিক আছে, তাহলে আমি এইটাই আমি আমি এই যে মানে মানে যে প্রিপারেশন গুলো হয়ে গেছে, এই যে ছটা প্রিপারেশন, এই যে ছটা মেথড আছে, ছটা মেথড আমি আর একবার বলেছিলাম আর কি লাস্ট 10 মিনিটের মধ্যে। ঠিক আছে, তাহলে এই যে ছটা মেথড বলা হয়েছে, ছটা মেথড পরিষ্কার মনে থাকবে? ঠিক আছে, তো চল এবার আমি চলে আসি প্রপার্টিজ। প্রপার্টিজ অফ ফেনল। আচ্ছা, ফেনলের প্রপার্টিজ নিয়ে কথাবার্তা বলতে গেলে প্রথম যে কথাটা খুব ভালো করে বলতে হয় সেটা হচ্ছে ফেনলিক অ্যাসিডি। ফেনলটা হচ্ছে অ্যাসিডি, মানে জল বা তোমার ধরো অ্যালকোহল ইত্যাদির রেসপেক্টে ফেনল কিন্তু অনেক বেশি অ্যাসিডিক। তাহলে সেইটা এবার একটুখানি বুঝতে হবে যে ফেনলটা কেন অ্যাসিডিক। ঠিক আছে, আচ্ছা ফেনলটা কেন অ্যাসিডিক এটা যদি তুমি দেখো তাহলে তোমার ফেনলের যে কনজুগেট বেসটা, সেই বেসের স্টেবিলিটিটা তোমাকে প্রথমে বুঝতে হবে। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়া একটুখানি, ফেনলের পিকে ভ্যালুটা কত একটা মনে নেই আমার। দেখো অত মনে রাখার দরকার নেই সেরকম। পিকে ভ্যালু হচ্ছে তোমার মোটামুটি ভাবে 8 থেকে 10 এরকম একটা তার পিকে ভ্যালু। যাকে তাহলে দেখো ফেনল এটা কেন অ্যাসিডিক। এই যে ফেনল, সে যখন অ্যাসিডিক প্রপার্টি শো করতে সে কি করবে, H+ তৈরি করবে আর ফেনক্সাইড আয়ন তৈরি করবে। H+ তৈরি করলো প্লাস ফেনক্সাইড আয়ন তৈরি করলো। এইটা যদি অ্যাসিড হয় তার কনজুগেট বেস, এটা কিন্তু আমার অ্যাসিড হয়, এইটা হচ্ছে আমার কনজুগেট বেস। আর এবারে ব্রনস্টেড লাউরির যে কনসেপ্ট, তাতে কি হয়, এই কনজুগেট বেসটা যত বেশি স্টেবল হবে করসপন্ডিং অ্যাসিডটাকে তত বেশি অ্যাসিডিক হবে। মানে মোদ্দা কথা হচ্ছে ইকুইলিব্রিয়ামটা ডান দিকে শিফট করে থাকলে তবে তো ফেনল তার বেশি অ্যাসিডিক প্রপার্টি শো করছে। ডান দিকে কখন শিফট করে থাকবে, যখন কনজুগেট বেসটা হচ্ছে স্টেবল হবে। আর এবার কনজুগেট বেসটা স্টেবিলিটি তুমি কি করে দেখছো, দেখো রেজোনেটিং স্ট্রাকচারটা দেখো। এই হচ্ছে তোমার এই এলো, এইটা হচ্ছে এখানে চলে গেল, মানে এই অক্সিজেনের মাথাকে নেগেটিভ চার্জটা আছে, তাহলে এইখানে ডাবল বন্ড তৈরি হচ্ছে আর এটা বেরিয়ে যাচ্ছে। তাহলে বেরিয়ে কি কি হলো, এই ডবল বন্ড ও হচ্ছে, এই মাইনাস হচ্ছে, এই হলো, এই হলো এটা, তারপরে এই হলো, এই আসছে, এই ডবল বন্ড হচ্ছে, এই মাইনাস হলো, এই ডবল বন্ড ও একটা রেজোনেটিং স্ট্রাকচার, এই এলো, এই চলে গেল, মানে এই যে নেগেটিভ চার্জটা আছে এখানে ডাবল বন্ড তৈরি করছে, আর ডাবল বন্ড থেকে ওটা উঠে গিয়ে এই আছে, এই আছে, এখানে মাইনাস হলো, ডাবল বন্ড ও হলো, আর ফাইনালি হচ্ছে তোমার এইটা এই আসছে, এটা এই যাচ্ছে, গিয়ে তোমার এই 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 ও মাইনাস হলো। তাহলে দেখো এই যে রেজোনেটিং স্ট্রাকচারগুলোর জন্য কি হচ্ছে না, অক্সিজেনের মাথার নেগেটিভ চার্জটা সেটা বেসিক্যালি ব্যালেন্স হয়ে যাচ্ছে, ডিলোকালাইজ হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ডিউ টু দিস রেজোনেটিং স্ট্রাকচার,
regenerating structure, the negative charge of conjugate base is delocalized and hence conjugate base becomes stable. Therefore, phenol is অ্যাসিডিক। সেখানে ফেনলটা তোমার অ্যাসিডিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তা বোঝা গেল যে ফেনলটা কেন অ্যাসিডিক হচ্ছে। ঠিক আছে, যদি নর্মাল অ্যালকোহল তুমি কনসিডার করতে তাহলে কিন্তু এই টাইপের রেজোনেটিং স্ট্রাকচারটা তুমি পেতে না। ঠিক আছে, সেটা মাথায় রাখবে। আচ্ছা, এবারে আমি তো একটা নর্মাল ফেনল কনসিডার করলাম। এবারে নর্মাল ফেনলের সাথে ধরো তোমার কোনো একটা গ্রুপ যুক্ত আছে, এটা হচ্ছে আর একটা গ্রুপ যুক্ত আছে, মানে ফেনলের সাথে একটা সাবস্টিটিউয়েন্ট যুক্ত আছে আর। ঠিক আছে, এবারে যদি এমনও করতো যে ইফ আর গ্রুপ হচ্ছে, যেটা আমি অ্যাড করেছি, ইজ ইলেকট্রন উইথড্রয়িং যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, তার মানে কি সে রিং থেকে ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিচ্ছে, মানে সরিয়ে নিচ্ছে, তাহলে কি হবে, এই যে কনজুগেট বেসকে আরো স্টেবিলিটি পেয়ে যাবে। তার জন্য কি হবে, তাহলে অ্যাসিডিটিটা ইনক্রিজ করবে, অ্যাসিডিটিটা ইনক্রিজ করছে। মানে তোমার ধরো ফেনল এমনি নর্মাল ফেনল ছিল, ফেনলে যদি এরকম হয় যে তোমার একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ একটা অ্যাডিশন আছে, সাবস্টিটিউয়েন্ট একটা ইলেকট্রন উইথড্রয়িং, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হলে এই যে কনজুগেট বেসের নেগেটিভ চার্জ থেকে আরো বেশি স্টেবিলিটি এনে দেবে, সেখানে অ্যাসিডিটি ইনক্রিজ করবে। আর কিন্তু অন দ্য আদার হ্যান্ড যদি এমন হতো ইফ আর গ্রুপ, যেটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং হতো, তারপরে সে কি করছে, রিং এর উপরে ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দিচ্ছে, তখন অ্যাসিডিটিটা কি হবে না, ডিক্রিজ করবে। অ্যাসিডিটিটা কিন্তু ডিক্রিজ করবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন, এবারে আমি স্পেসিফিক এক্সাম্পল পরে বলবো, যে ধরো NO2 গ্রুপ ধরো এর মধ্যে আছে, সেই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সে অ্যাসিডিটিটাকে বাড়িয়ে দেবে। আবার ধরো তুমি একটা মানে মিথাইল গ্রুপ বা কিছু একটা তুমি দেখে যেটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আর কি, প্লাস আই এফেক্টের জন্য, সে হচ্ছে অ্যাসিডিটিটা তোমার কমিয়ে দেবে। তার মানে ফেনলে যদি কোনো একটা সাবস্টিটিউয়েন্ট থাকে, সেই সাবস্টিটিউয়েন্টটা যদি ইলেকট্রন উইথড্রয়িং হয়, অর্থাৎ যে ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নিচ্ছে, এরকম হয়, তাহলে অ্যাসিডিটিটা বাড়বে। আর ইলেকট্রন ডোনেটিং যদি হয়, তাহলে কিন্তু অ্যাসিডিটিটা তোমার কমে যাবে আর কি। সেটা একটুখানি অ্যাডিশনালি তোমাকে মাথায় রাখতে হবে, এবং স্পেসিফিক এক্সাম্পল নিয়ে যখন কথাবার্তা বলবো তখন তোমার কাছে আরো পরিষ্কার হয়ে যাবে অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা। তাহলে ফেনলের ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে এই অ্যাসিডিক প্রপার্টি, এটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং ফেনলে যখন তুমি কেমিক্যাল রিয়াকশন কনসিডার করবে, তার মধ্যে বেশ কিছু কেমিক্যাল রিয়াকশন, এই ফেনলের যে প্রোটনটা সেটা হচ্ছে অ্যাসিডিক, তার জন্যই সেই রিয়াকশনসগুলো আসে। দেখো, তুমি ফেনল যদি কনসিডার করো, তাহলে ফেনলের মধ্যে একটা ওইচ গ্রুপ আছে আর একটা তো বেনজিন রিং আছে। আমি যখন কেমিক্যাল রিয়াকশনগুলোকে কনসিডার করব, তখন এই দুরকম ভাবে ব্যাপারটাকে দেখব। প্রথমটা হচ্ছে রিয়াকশন ইনভলভিং ওইচ গ্রুপ একটা, এইটা, সেইটা প্রথমে একটুখানি দেখে নেব। তারপরে দেখবো যে বেনজিন রিং যেটা আছে, সেই বেনজিন রিং এর জন্য মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন যে টাইপের রিয়াকশন নর্মালি করে আর কি, তার মতো করে কি কি রিয়াকশন সে দেখাতে পারে। আচ্ছা, প্রথম যে রিয়াকশন করে আমি দেখাবো সেটা হচ্ছে যে বেনজিন তো অ্যাসিডিক, হ্যাঁ, তাহলে সরি, ফেনল তো তোমার অ্যাসিডিক, অ্যাসিডিক হয়ে যাওয়ার জন্য এই যে ফেনলের যে ওইচ গ্রুপটা আছে, করে এই হাইড্রোজেনটা প্রতিস্থাপন যোগ্য, অর্থাৎ হাইড্রোজেনটা তোমার বেরিয়ে যেতে পারে। এবং সেটা দেখো, এমনি কার্বক্সিলিক অ্যাসিড যতটা বেশি অ্যাসিডিক, ততটা অ্যাসিডিক নয়, এটা একটা উইক অ্যাসিড। তো উইক অ্যাসিড হয়ে যাওয়ার জন্য তুমি যদি স্ট্রং বেস থাকে, তবেই কেবলমাত্র ফেনলের যে এইচ প্লাসটা সেটা কিন্তু তোমার চলে যেতে পারে। সেটা হচ্ছে যে তোমার এই অ্যাসিডিক বিহেভিয়ার অফ ফেনল
তার জন্য তুমি কিছু রিয়াকশন পেতে পারো, খুব সিম্পল রিয়াকশন। ধরো তুমি প্রথমে ফেনল নিয়েছো, তুমি জাস্ট সোডিয়াম দিলে, সেখানে সোডিয়াম দিয়ে হিট দিলে। তো সোডিয়াম কি করে, সে বেসিক্যালি এই যে ওয়েস্টটাকে ও মাইনাস এন এ প্লাস তৈরি করে ফেললো, আর তার সঙ্গে হাইড্রোজেনটা বেরিয়ে গেল। হাইড্রোজেনটা বেরিয়ে আলটিমেটলি কিন্তু হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। আর হাইড্রোজেন গ্যাস তৈরি করতে গেলে তোমার দুটো ফেনল লাগবে, সেখানে দুটো সোডিয়াম লাগবে, হাইড্রোজেন গ্যাস তোমার তৈরি হয়ে গেল। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি ফেনলটা তার অ্যাসিডিক বিহেভিয়ারটা দেখাচ্ছে। আচ্ছা, এছাড়া ফেনলের সঙ্গে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন করি, ফেনল প্লাস ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে সরি, এটা অ্যাসিড, উইক অ্যাসিড, এটা স্ট্রং বেস। তাহলে উইক অ্যাসিডের সঙ্গে স্ট্রং বেস যদি দেওয়া হয়, তবেই কেবলমাত্র প্রতিস্থাপনযোগ্য যে হাইড্রোজেনটা পুরো চলে যায়, করে ও মাইনাস এন এ প্লাস হয়, ঠিক আছে। এবং তার সঙ্গে যেটা তৈরি হবে, একটা অ্যাসিড বেস রিয়াকশনের মতো করে একটা জল তৈরি করছে। তাহলে এই যে রিয়াকশনগুলো বললাম, এই রিয়াকশনগুলো কিন্তু যেখানে অ্যাকচুয়ালি ফেনলটা অ্যাসিডিক বিহেভিয়ারটা শো করছে। আচ্ছা আচ্ছা, আর কি হতে পারে? নেক্সট যে রিয়াকশনগুলো আমি কনসিডার করি, সেটা অ্যাসিটাইলেশন রিয়াকশন। নেক্সট হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ, মানে সিও CH3 গ্রুপ। সেই সিও CH3 গ্রুপটা কিভাবে ঢুকে যাচ্ছে সেটা দেখে নিই। অ্যাসিটাইলেশন। আচ্ছা, অ্যাসিটাইলেশন তুমি কি করে করবে? ধরো তুমি, সরি, এই ফেনল নিলে, এখানে তুমি অ্যাসিড ক্লোরাইড ব্যবহার করো, CH3 C++ CL, একটা অ্যাসিড ক্লোরাইড নিলাম। আচ্ছা, অ্যাসিড ক্লোরাইড যদি নেওয়া হয়, তাহলে সেখান থেকে তুমি তৈরি করে ফেলছো কি, এইখানে ওটা যেমন ছিল তার সঙ্গে ও সিও CH3, এইটা মানে অ্যাজিড যেন অ্যাসিড ক্লোরাইডের সিএল এবং ফেনলের তারা মিলে HCl তৈরি করে ফেলেছে, বাকি রিয়াকশনটা তোমার হয়ে গেছে। এটা এটা হচ্ছে ফিনাইল অ্যাসিটেট তৈরি হলো, ফিনাইল অ্যাসিটেট। আচ্ছা, তার সাথে তো তৈরি হচ্ছে HCl। আর এবারে HCl যদি তৈরি হয়, তাহলে এই রিয়াকশনটা রিভার্সিবিলিটির জন্য আবার ব্যাকওয়ার্ড রিয়াকশন ঘটতে পারে। সেটাকে বন্ধ করার জন্য তুমি যেটা করতে পারো, এখানে একটা পিরিডিন দিয়ে দাও, পিরিডিনের একটা বেস, সেটা হচ্ছে HCl কে খেয়ে ফেলবে, সেখানে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা করতে পারবে না। এখানে তাহলে পিরিডিনের রোলটা কি হলো, যে পিরিডিন বিং বেস, তোমার যে HClটা তৈরি হচ্ছে, সেই HClটাকে সে খেয়ে নিচ্ছে, সেখানে রিয়াকশনটা ডান দিকে প্রসিড করছে, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা ঘটছে না। ঠিক আছে, তাহলে এটা ফিনাইল অ্যাসিটেট তৈরি হলো। আচ্ছা আচ্ছা, যেমন অ্যাসিড ক্লোরাইড যে কাজটা করে, অ্যাসিড অ্যানাইডাইড কিন্তু এক্স্যাক্টলি সেই কাজটাকে করতে পারে। তারপরে অ্যাসিড অ্যানাইডাইড একটা নিচে CH3 C++O, ও C++O CH3, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানাইডাইড। তো অ্যাসিটিক অ্যানাইডাইড নিলে তোমাকে যেটা দিতে হবে, মানে এখান থেকে একটা কনসেন্ট্রেটেড সালফারিক অ্যাসিড দিতে হলো ফিউ ড্রপস, কয়েক ড্রপ কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিতে হচ্ছে। অথবা কেউ চাইলে সোডিয়াম অ্যাসিটেটও ব্যবহার করতে পারে, করলে যেটা তৈরি হবে, ও C++O CH3, ও CH3 হলো, আর তার সঙ্গে বাই প্রোডাক্ট হিসেবে তোমার অ্যাসিটিক অ্যাসিড তৈরি, এটা অ্যাসিটাইলেশন রিয়াকশন। আচ্ছা, এবারে ঠিক অ্যাসিটাইলেশন রিয়াকশন হতে গেলে কি করতে, CH3 CO গ্রুপটা ঢুকছে, যে CH3 CO গ্রুপটা ঢুকছে বলে এর নাম হচ্ছে অ্যাসিটাইলেশন। আর CH3 CO গ্রুপটার বদলে আর একটা গ্রুপ তুমি ঢোকাতে পারো, যার জন্য তুমি এই CH3 গ্রুপটা ধরো ফিনাইল গ্রুপ দিয়ে রিপ্লেস করে দাও। এই CH3 গ্রুপটাকে তুমি জাস্ট ফিনাইল গ্রুপ দিয়ে তুমি এটাকে রিপ্লেস করে দাও। রিপ্লেস করলে কি হবে দেখো, এটা ঠিক অ্যাসিটাইলেশন নয়, কিন্তু রিয়াকশনটা একই রকমের দেখতে বলে আমি একই হেডিং এর মধ্যে লিখছি। তাহলে ফেনল আছে, এবার তুমি এখানে ব্যবহার করো C6H5 C++O Cl, এর CH3 জায়গায় C6H5 তুমি ঢুকিয়ে দিলে।
ঢুকিয়ে দিয়ে এখানে তুমি একটুখানি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হিট দাও, কি তৈরি হয়ে যাচ্ছে, এই এখানে তোমার ও সিও C6H5 তৈরি হলো। মানে একদম একই রকমের, শুধু এই CH3 গ্রুপটা বা C6H5 দিয়ে রিপ্লেস হয়ে, এটা ফেনাইল বেনজয়েড বলা হয় এটাকে। ফিনাইল বেনজয়েড তৈরি হচ্ছে এটা। আচ্ছা, এই যে স্পেসিফিক রিয়াকশনটা আমি এখানে কনসিডার করলাম, এটা স্পেসিফিক রিয়াকশন, এর একটা নাম আছে, এবারে শোটেন বাউম্যান রিয়াকশন, SCHOTTEN, শোটেন বাউম্যান, BAUMANN, শোটেন বাউম্যান রিয়াকশন। নাম এমনিতে মনে থাকবে না, কিন্তু অ্যাসিটাইলেশন যেমন করে হয়েছে ঠিক সেই রকম করেই তুমি জাস্ট ফেনলের সঙ্গে যদি তুমি মানে ব্যবহার করো, মানে একটা অ্যাসিড ক্লোরাইড ব্যবহার করছো, এটা বেনজয়িক অ্যাসিড, যেটা মানে C6H5COOH এটা বেনজয়িক অ্যাসিড হতো, এটা বেনজয়িক অ্যাসিডের ক্লোরাইড, বেনজয়িল ক্লোরাইড তুমি ব্যবহার করছো, করলে হচ্ছে সেইখান থেকে তোমার ফিনাইল বেনজয়েড তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা ওই একই রকম ভাবে, সেটা দেখে নিতে হবে। আচ্ছা, আর কি, আর যে সমস্ত রিয়াকশন হতে পারে দেখো, ফেনলের সাথে গিগনার রিয়েজেন্টের রিয়াকশন হতে পারে। আমার তো ওই গ্রুপগুলো রিয়াকশন আমি দেখতে চাইছি, মানে এখানে বেঞ্জিন রিং এর ভেতরে যে রিয়াকশন আছে সেগুলো আমি দেখতে চাইছি না, যেটা ফাংশনাল গ্রুপ আছে ওইচ, তার রিয়াকশনগুলো আমি কনসিডার করছি। তার জন্য যে কোনো একটা গিগার রিয়েজেন্ট তুমি ব্যবহার করছো, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড তুমি ব্যবহার করছো, এবং এটা ড্রাই ইথার মিডিয়ামে নিতে হবে। সবসময় মনে রাখবে যে যখন গিগার রিয়েজেন্ট ব্যবহার করতে হবে তখন ড্রাই ইথার মিডিয়ামে নিতে হবে, অ্যাকোয়াস মিডিয়ামে কিন্তু নেওয়া যাবে না। যে তৈরি হলো CH4 তৈরি হলো, প্লাস MgI, এদিকে হচ্ছে তোমার ও PHI, ফিনাইল গ্রুপটা, এটা তোমার, তাহলে এটা হচ্ছে গিগার রিয়েজেন্টের সঙ্গে রিয়াকশন। আবার ধরো তুমি ফেনল নিয়েছো, তার সঙ্গে অ্যামোনিয়া রিয়াকশন হচ্ছে। অ্যামোনিয়া রিয়াকশন করতে গেলে তোমাকে যেটা করতে হচ্ছে, আইদার হাই টেম্পারেচার, হাই প্রেশার, অথবা হাই প্রেশার না দিয়ে তুমি যদি অ্যানাইডার, একটা লুইস অ্যাসিড অ্যানাইডার জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করো, তাহলে তোমার কাজটা হতে পারে, ওই তোমার অ্যানিলিন তৈরি হয়ে গেল, ফেনল থেকে অ্যানিলিন তৈরি হয়ে গেল। ফেনল থেকে তোমার অ্যানিলিন, তাহলে এখানে কি হলো না, ফেনল থেকে অ্যানিলিন তৈরি হলো। দেখো, এর আগে অ্যানিলিন থেকে ফেনল আমি তৈরি করা দেখিয়েছিলাম, যেখানে বেনজিন ডাইজোনিয়াম সল্ট করে কিভাবে অ্যানিলিন থেকে ফেনল তৈরি করে পারা যায়। এখন ফেনল থেকে অ্যানিলিনটা তৈরি করা, ঠিক আছে। অ্যামোনিয়া নিতে হচ্ছে 300°C হাই প্রেশারে, অথবা অ্যানাইড্রাস জিঙ্ক ক্লোরাইড তুমি যদি ব্যবহার করো, তাহলে অ্যানিলিন থেকে, ফেনল থেকে তখন অ্যানিলিন তৈরি হয়ে যেতে পারে। আচ্ছা, নেক্সট একটা করা যেতে পারে ফেনল থেকে বেনজিন। ফেনল থেকে তুমি বেনজিন থেকে ফেনল একটু আগে আমি করেছি, তো এটা হচ্ছে তোমার ফেনল থেকে বেনজিন। দেখো, একটু আগে বেনজিন থেকে ফেনল কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখিয়েছি, ওই তোমার সালফোনেশন করে কেমন করে ফেনল তৈরি করতে পারে। এখন তার উল্টোটা, তোমার যেটা করতে হচ্ছে, তুমি ফেনল নিয়েছো, ফেনল থেকে তুমি যদি বেনজিন তৈরি করতে পারো, তাতে এই জিঙ্ক ডাস্ট নাও, জিঙ্ক ডাস্ট নিয়ে তুমি ডিস্টিলেশন করো, তাহলে ফেনলের সাথে জিঙ্ক ডাস্টের রিয়াকশন করে তোমার কিন্তু বেনজিন তৈরি হতে পারে। তাহলে বেনজিন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সেই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের প্রিপারেশনের সময়ও কিন্তু তোমার এই ধরনের রিয়াকশনগুলো লেখা ছিল, যে ফেনল থেকে বেনজিন এই হাইড্রোকার্বনটা তুমি কি করে তৈরি করছো। আচ্ছা, এবারে একটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের প্র্যাকটিক্যাল যদি তুমি করো, যেখানে ফাংশনাল গ্রুপ অ্যানালিসিস করতে হয়,
তাহলে ফেনলের এই যে OH এই যে ফাংশনাল গ্রুপটা সেটা আদৌ আছে কিনা সেটা বোঝার জন্য ফেরিক ক্লোরাইড টেস্ট করতে হয়, ফেরিক ক্লোরাইড টেস্ট। আর ফেরিক ক্লোরাইড টেস্ট করলে একটা পিকুলিয়ার কমপ্লেক্স তৈরি হচ্ছে যেখানে আয়রনের সঙ্গে তোমার এই ও, আমি এটা জাস্ট C6H5 বলছি, মানে ফেনলের এইচটা সরে গিয়ে যে আয়নটা হচ্ছে ফেনক্সাইড আয়ন, হ্যাঁ, সেই ফেনক্সাইড আয়নের 6জন সে বেসিক্যালি আয়রনের সাথে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স আয়ন তৈরি করছে। এটা একটা কমপ্লেক্স আয়ন তৈরি করলো এটা। তাহলে এই যে কমপ্লেক্স আয়নটা তৈরি হচ্ছে তার সঙ্গে তোমার এই 3টে H+ আর তার সঙ্গে তোমার CHCl, সেগুলো আলাদা কথা। এই যে কমপ্লেক্স আয়নটা তৈরি হচ্ছে এর রং কিন্তু ভায়োলেট। তাহলে দেখবে ল্যাবরেটরিতে ফেনলিক OH আছে কিনা তার যে টেস্ট, তাতে তোমাকে ওই ফেরিক ক্লোরাইড দিতে হয়, তার একটা অ্যালকোহলিক সলিউশন বানিয়ে নিতে হয় ফেনলটা, করে তোমাকে ফেরিক ক্লোরাইড যদি তুমি দাও তাহলে সেখান থেকে যদি ভায়োলেট কালারেশন যদি আসে তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে অ্যাকচুয়ালি তোমার ফেনলটা ছিল। তো দেখো তাহলে এইখানে আমি যে কটা রিয়াকশন কনসিডার করলাম সেই রিয়াকশনসগুলো বেঞ্জিন রিংয়ে আমি হাত দিইনি। যা কিছু রিয়াকশন ঘটছে সেটা বেসিক্যালি OH গ্রুপ, যেটা সেই OH গ্রুপটাকে ইনভলভ করেই কিন্তু রিয়াকশনসটা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম যে দুটো রিয়াকশন সেই দুটো রিয়াকশনে বেসিক্যালি ফেরল যে অ্যাসিড সেই প্রপার্টিটাই শো হচ্ছে, সেটা সোডিয়ামের সঙ্গে রিয়াকশন করতে পারো, তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিয়াকশন করতে পারো। তবে অ্যাসিডাইজেশন তুমি করলে অ্যাসিড ক্লোরাইড দিয়ে অ্যাসিড অ্যানহাইড্রেট দিয়ে তার সাথে করে কন্ডিশনগুলো তুমি পাল্টাবে। আচ্ছা, তারপর হচ্ছে ফিনাইল বেনজয়েট তৈরির জন্য ওই একই রকম করে ফেনল নিয়ে তুমি যদি ইয়ে নাও, তোমার কি বলে বেঞ্জাইল ক্লোরাইড যদি ব্যবহার করো, এটা বেঞ্জাইল ক্লোরাইড যদি ব্যবহার করো, বেঞ্জয়িক অ্যাসিড হচ্ছে C6H5CHH বেঞ্জয়িক অ্যাসিড, বেঞ্জয়িক অ্যাসিড থেকে বেঞ্জাইল ক্লোরাইড তুমি করে নিয়েছো, করে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করলে তার ফিনাইল বেনজয়েটটা তৈরি হচ্ছে। আচ্ছা, এছাড়া গিগনার রিএজেন্টের সঙ্গে রিয়াকশন করে অ্যালকেন তৈরি, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তারপরে তোমার ফেনল থেকে তুমি কি করে অ্যানিলিন তৈরি করবে, ফেনল থেকে তুমি কি করে বেনজিন তৈরি করছো, আর ফেনলের যে আইডেন্টিফিকেশন টেস্ট যেটা ফেরিক ক্লোরাইড টেস্ট আর কি, সেই ফেরিক ক্লোরাইড টেস্টের যে রিয়াকশনটা ইনভলভ আছে সেটা আমরা এখানে উল্লেখ করলাম। তো দেখো তাহলে যে রিয়াকশনগুলো হলো সবটা হচ্ছে তোমার এই ফেনলিক যে OH গ্রুপটা সেটাকে ইনভলভ করে। আচ্ছা, নেক্সট আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা বেঞ্জিন রিংটাকে ইনভলভ করে কি হচ্ছে আর কি। নেক্সট হচ্ছে রিয়াকশনস ইন বেঞ্জিন রিং, রিয়াকশনস ইন বেঞ্জিন রিং। আচ্ছা, তাহলে প্রথমে এবার তুমি ফেনল নিলে, এখন OH-টাকে ঘাটাবো না, করে বেঞ্জিন রিংয়ে তোমাকে রিয়াকশন করতে হবে। আচ্ছা, এবারে এইখানে তুমি লেটসে ব্রোমিনেশন করবে। আচ্ছা, ব্রোমিনেশনটা কি কন্ডিশনে করছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি এটাকে এক কাজ করি, এটাকে এইরকম ভাবে না লিখে আমি এইরকম ভাবে লিখি। তাহলে ফেনল তার সঙ্গে তুমি ব্রোমিনের রিয়াকশন করছো, ব্রোমিনের রিয়াকশন করছো, ঠিক আছে। আচ্ছা, এমনিতে তুমি যদি 3 মোল ব্রোমিন নাও এবং যে মিডিয়ামটা সেই মিডিয়ামটা হচ্ছে অ্যাকোয়াস মিডিয়াম নাও, মানে পোলার মিডিয়াম, তাহলে H2 আর কি, এরকম একটা মিডিয়াম যদি ব্যবহার করো তাহলে এটা হয় যে এমনি ফেনল সেখানে ব্রোমিন রিং এর মধ্যে ঢুকে যাচ্ছে, কিন্তু বেঞ্জিনও তাহলে ব্রোমোবেঞ্জিন তৈরি হতো, এখানে ব্রোমোফেনল তৈরি হবে। কিন্তু পোলার মিডিয়ামে এই ফেনলের অ্যাক্টিভিটিটা এতটা বেশি হয়ে যায় যে তোমার অর্থ পজিশনে দুটো অর্থ পজিশন এবং একটা প্যারা পজিশন, এই 3টে পজিশনেই তোমার বিয়ারটা ঢুকে যায়, করে যেটা তৈরি তার সঙ্গে তোমার CH বিয়ার তৈরি হবে, সেটা আলাদা কথা। তাই যেটা তৈরি হলো সেটা কার জন্য কি হচ্ছে, এটা হচ্ছে পোলার মিডিয়াম লাগবে, এটা হচ্ছে কোথায় হচ্ছে না, ইন পোলার সলভেন্ট। পোলার সলভেন্টে তোমার ফেনল সেটা এক্সেস ব্রোমিনের প্রেজেন্সে 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি করছে, এটাকে 2,4,6 ট্রাইব্রোমো
ফেনল তৈরি করলো, 2,4,6 ট্রাইব্রোমো ফেনল তৈরি করলো। ঠিক আছে, ট্রাইব্রোমো তৈরি করলো, এইটা তোমার একটা সাদা প্রেসিপিটেট করে যায়, হোয়াইট প্রেসিপিটেট করে যায়। ঠিক আছে, আর এবারে মজা দেখো সলভেন্টের কত ইম্পর্টেন্ট রোল। এই একই রিয়াকশন তুমি করছো ওইচ, এবার এইখানে তুমি ব্রোমিনের সঙ্গে যখন রিয়াকশন করছো সেটা একটা নন পোলার সলভেন্ট ব্যবহার করছে, ধরো না কার্বন ডাই সালফাইড, এটা হচ্ছে তোমার নন পোলার সলভেন্ট। কার্বন ডাই সালফাইড মোরালেস একটা নন পোলার সলভেন্ট। এটা তাহলে তোমার নর্মাল যেটা যে রিয়াকশনটা হয়, যে ওয়েজ গ্রুপটা অর্থ প্যারা ওরিয়েন্টিং, জানো তো, ওয়েজ গ্রুপ অর্থ প্যারা ওরিয়েন্টিং, সেখানে অর্থ পজিশনে বিয়ার ঢুকতে পারে অথবা প্যারা পজিশনে বিয়ার ঢুকতে পারে। ঠিক আছে, তাহলে অর্থ ব্রোমোফেনল আর প্যারা ব্রোমোফেনল তোমার তৈরি হচ্ছে। আর সবসময় অর্থ পজিশনে যখন ঢোকে সেটা হচ্ছে মাইনর প্রোডাক্ট হয়, আর প্যারা পজিশনে যেটা ঢোকে সেটা হচ্ছে তোমার মেজর হয়। এটা মাইনর, এটা হচ্ছে মেজর। এখানে খেয়াল করে দেখো এই রিয়াকশনে যেটা মনে রাখার জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আচ্ছা কার্বন ডাই সালফাইড দিতে হচ্ছে এবং তোমার 0°C, এখানে জল দিতে হচ্ছে, তার সঙ্গে হিট দিতে হতে পারে। তাহলে যদি পোলার সলভেন্ট তুমি ব্যবহার করো তাহলে কিন্তু রিয়াক্টিভিটি বেড়ে গিয়ে তোমার 3টে ব্রোমিন ঢুকে গিয়ে 2,4,6 ট্রাইব্রোমোফেনলের সাদা অদক্ষেপ পড়ে যাচ্ছে। আর যদি একটা নন পোলার সলভেন্ট ব্যবহার করো করে 0°C করো, হ্যাঁ, মানে একদম কন্ডিশনটা খুব ডাইলিউট করে দিচ্ছে, মাইল্ড কন্ডিশন যদি করে নাও তাহলে কিন্তু অর্থব্রোমো বা প্যারা ব্রোমোফেনল তৈরি হতে পারে, এবং অর্থটা অ্যাজ ইউজুয়াল মাইনর প্রোডাক্ট হয়, প্যারাটা হচ্ছে তোমার মেজর প্রোডাক্ট হয়। তাহলে এখানে যেমন আমি ধরো যেমন করে ব্রোমিন ঢোকালাম, ঠিক একই রকম করে তুমি ক্লোরিনের ক্ষেত্রে একই রকম রিয়াকশন হয়। তাহলে তুমি ক্লোরিনের ক্ষেত্রেও এক্স্যাক্টলি একই রকম রিয়াকশন, এই ফেনল আছে তোমার, এইখানে তুমি 3 মোল ক্লোরিন অ্যাড করলে, করে জাস্ট অ্যাকোয়াস মিডিয়ামে নেওয়া হচ্ছে, সামান্য হিট দিতে হচ্ছে, তাহলে 2,4,6 ট্রাইক্লোরোফেনল তোমার তৈরি হচ্ছে, 2,4,6 ট্রাইক্লোরোফেনল তোমার তৈরি হচ্ছে। আচ্ছা এইটাই যদি তোমার কার্বন ডাইসালফাইড মিডিয়ামে করা হতো, কার্বন ডাইসালফাইড মিডিয়ামে করা হতো, সরি কার্বন ডাইসালফাইড মিডিয়ামে, এখানে কন্ডিশনটা একটুখানি আলাদা। এখানে তোমাকে যেটা নিতে হচ্ছে, এই ক্লোরিন অ্যাডিশনটা যখন তুমি করবে এটাকে এইরকম ভাবে না করে এইভাবে লেখা উচিত। এখানে তোমার Cl2 NaOCl নেওয়া হচ্ছে আর SO2Cl2 নেওয়া হচ্ছে। এখানে তোমার OH অর্থোক্লোরোফেনল আর প্যারাক্লোরোফেনল তৈরি হচ্ছে। অ্যাজ ইউজুয়াল অর্থটা হচ্ছে মাইনর প্রোডাক্ট হবে, প্যারাটা হচ্ছে মেজর প্রোডাক্ট হবে। এটা হচ্ছে মাইনর, এটা হচ্ছে মেজর। তো তাহলে আমি যেটা করলাম সেটা বেসিক্যালি এই যে রিয়াকশন করে সেটা বেসিক্যালি হ্যালোজিনেশন, তাই তো? ফেনলে হ্যালোজিনেশন হলো, মানে প্রথমটা হচ্ছে ব্রোমিনেশন, তারপর হচ্ছে ক্লোরিনেশন। ঠিক আছে, ব্রোমিন যখন ঢোকাচ্ছ তখন পোলার মিডিয়ামে হলে তোমার একদম 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি হয়ে যাচ্ছে, তার একটা সাদা অদক্ষেপ পড়ে যাচ্ছে। আর কার্বন ডাইসালফাইড এরকম নন পোলার মিডিয়ামে যদি হয় এবং টেম্পারেচার যদি খুব কম রাখা হয় তাহলে যেমন অর্থ ব্রোমোফেনল এবং প্যারা ব্রোমোফেনল তৈরি করছে। অর্থ ব্রোমোফেনল হচ্ছে মাইনর প্রোডাক্ট, প্যারা ব্রোমোফেনল হচ্ছে মেজর প্রোডাক্ট। আর ক্লোরিনেশন যখন তুমি করবে, যেমন করে ফেনলের ব্রোমিনেশন হলো সেই রকম ভাবে ক্লোরিনেশন করা হচ্ছে অ্যাকোয়াস মিডিয়ামে হিট দিয়ে, তাহলে তোমার 2,4,6 ট্রাইক্লোরোফেনল তৈরি হয়ে যাচ্ছে। আর যদি তুমি একটা মাইল্ড কন্ডিশন ব্যবহার করো, ক্লোরিন ইন NaOCl, সোডিয়াম হাইপোক্লোরাইড এবং SO2Cl2 সালফোনিল ক্লোরাইড, এই ধরনের গ্যাস তুমি ব্যবহার করছো, করে তোমার অর্থোক্লোরোফেনল এবং প্যারাক্লোরোফেনল তৈরি হলো। অর্থোক্লোরোফেনলটা মাইনর প্রোডাক্ট এবং প্যারাক্লোরোফেনলটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট হচ্ছে।
এইটা প্রথম জিনিসটা। আচ্ছা, তারপরে চলে আসি নাইট্রেশন। নাইট্রেশন, আচ্ছা, এমনি ফেনলটা এটা কিন্তু দেখো, এমনি নাইট্রেশন যদি করা হয়, বেনজিনে নাইট্রেশন কি করে করতে হয়, তোমাকে মিক্সড অ্যাসিড ব্যবহার করতে হয়, কনসেন্ট্রেশন নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেশন সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে হয়। কিন্তু তোমার হচ্ছে অ্যাক্টিভেটিং গ্রুপ, মানে ফেনল তোমার অ্যাক্টিভেটিং গ্রুপ। ফেনল অ্যাক্টিভেটিং গ্রুপ হয়ে যাওয়ার জন্যে এখানে রিয়াকশনটা খুব ড্রাস্টিক্যালি ঘটে যাবে। সেটাকে অ্যাভয়েড করার জন্যে তোমাকে আর মিক্সড অ্যাসিড, মানে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড মিক্সার ব্যবহার না করে তোমাকে এটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে তোমার ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, HNO3 ডাইলিউট নাইট্রিক অ্যাসিড ব্যবহার করলে। এবং এখানে যে টেম্পারেচারটা, সেটা হচ্ছে রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার না, যেহেতু তোমার ফেনল এর ওয়েজ গ্রুপটা কিন্তু অ্যাক্টিভেটিং গ্রুপ, রিয়াকশনটা খুব ইজিলি ঘটে অর্থোনাইট্রোফেনল প্যারানাইট্রোফেনল তৈরি করছে। অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল তৈরি করছে। অর্থোনাইট্রোফেনল অ্যাজ ইন্ডিয়া মাইনর প্রোডাক্ট, এটা তোমার মেজর প্রোডাক্ট। আচ্ছা, এটা হচ্ছে নাইট্রেশন। তাহলে এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট, যে ওয়েজ গ্রুপ being activating these reactions can take place easily. Concentrated nitric acid plus concentrated sulfuric acid should not be used. তখন রিয়াকশনটা তোমার ভিগোরাসলি ঘটবে আর কি। হ্যাঁ, should not be used, কেন? as in this case simultaneous oxidation and polynitration may take place. তুমি তো মানে অর্থ নাইট্রোফেনল বা প্যারানাইট্রোফেনল তৈরি করতে চাইছো, অর্থাৎ NO2 গ্রুপ একটা ঢোকাতে চাইছো, কিন্তু যদি তুমি ড্রাস্টিক কন্ডিশন ব্যবহার করো, তোমার 3টে ফেনল তোমার ঢুকে যেতে পারে। এইটা, হ্যাঁ, সেখানে তোমাকে এখানে ওই কন্ডিশনটাকে মানে করতে হচ্ছে, অ্যাভয়েড করতে হচ্ছে। মানে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড এবং কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড মিক্সার ব্যবহার না করে আমি কি করছি, ডাইলিউট নাইট্রিক অ্যাসিডটাকে ব্যবহার করবো। ঠিক আছে, এটা নাইট্রেশন। আর হচ্ছে নাইট্রোসেশন। নাইট্রোসেশন, আচ্ছা, নাইট্রোসেশনটা হচ্ছে তোমার, তুমি ধরো এই নিয়েছো, তাতে তুমি সোডিয়াম নাইট্রাইট এবং HCl তুমি নাও, 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তাতে যেটা হয়, প্যারা পজিশনে এই NO গ্রুপটা ঢুকে, এটা নাইট্রোসেশন বলে। আর এবারে যেটা হচ্ছে, এইটা কিন্তু একদমই স্টেবল নয়, যথেষ্ট আনস্টেবল। তা যথেষ্ট আনস্টেবল যদি হয়ে যায়, তাহলে তোমার কি হবে, ওই এইখানে যদি তুমি ডাইলিউট নাইট্রিক অ্যাসিড দিয়ে দাও, তাহলে কিন্তু একটু পরেই এই NO গ্রুপটা NO2 তে কনভার্টেড হয়ে যায়। এটা তোমার NO2 হয়ে গেল।
তাহলে নাইট্রেশন করলে মানে ফেনলের নাইট্রেশন করলে তোমাকে ডাইলিউট নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে হয়, কিন্তু ফেনলের যদি নাইট্রোসেশন করতে হয় তাহলে তোমাকে কি করতে হচ্ছে, সোডিয়াম নাইট্রাইট ইন প্রেজেন্স অফ ডাইলিউট HCl ব্যবহার করতে হচ্ছে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। নাইট্রোসেশন হলো, এই নাইট্রোসেশনটা হয়ে যাওয়ার পরে তারপরে তুমি ডাইলিউট নাইট্রিক অ্যাসিড দিয়ে অক্সিডাইজ করো, এটা বেসিক্যালি তোমার অক্সিডেশন করা হলো আর কি, এটা হচ্ছে অক্সিডেশন। তাহলে হচ্ছে তো ওটা প্যারানাইট্রোফেনল তৈরি হচ্ছে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস বলি যে তাহলে যদি তোমার নাইট্রোসেশনের পরে যদি অলরেডি তোমার নাইট্রোফেনলটা তৈরি হয়ে যায় তাহলে আগের মেথডের বদলে পরের মেথডটা তুমি ব্যবহার করলে কেন? কারণটা হচ্ছে যে এই যে আগের মেথডটা তুমি ব্যবহার করেছিলে, আমি ঠিক আছে বুঝলাম অর্থোনাইট্রোফেনল তৈরি হলো, প্যারানাইট্রোফেনল তৈরি হলো, প্যারানাইট্রোফেনল মেজর প্রোডাক্ট, কিন্তু তার ইলটা হচ্ছে মাত্র 13% না। হয় যখন তুমি পরের রিয়াকশনটাকে করছো নাইট্রোশন করে, এইখানে কিন্তু তুমি অ্যারাউন্ড 90% ইল পাও, 90% ইল পাওয়া যায়। তাহলে প্যারানাইট্রোফেনল যদি বেশি পরিমাণ আমাকে তৈরি করতে হয় তাহলে এই সেকেন্ড মেথডটা ব্যবহার করব, নাইট্রোসেশন ফলোড বাই নাইট্রেশন। তাহলে তুমি কিন্তু প্যারানাইট্রোফেনল সিলেক্টিভলি পাবে এবং জাস্ট বেশি পরিমাণে তুমি কিন্তু এটাকে পেতে পারো। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি মাথায় রাখবে। ঠিক আছে, নাইট্রেশনটা বোঝা গেল। আচ্ছা, নেক্সট যেটা আমরা করবো সেটা হচ্ছে সালফোনেশন। বেনজিনের সালফোনেশন তো তোমরা জানো, এখানে আমরা ফেনলের সালফোনেশনটা করব। আচ্ছা, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, এক মিনিট, আমার এইটা লুজ কানেকশন হয়ে চলে। নেক্সট চলে এসে সালফোনেশন। আচ্ছা, আমরা একদম যখন বেসিক অর্গানিক কেমিস্ট্রি পড়েছিলাম তখন কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, এই ধরনের কথাবার্তা আমরা বলেছিলাম। তাহলে এক্ষেত্রে সালফোনেশন অফ ফেনল, সেখানে কিন্তু তোমার কেসিপি ভার্সেস টিসিপির গল্পটা আসে। দেখো, তোমাকে যেটা করতে হয়, তুমি ফেনল নিলে, ওইচ, তার সাথে তুমি ব্যবহার করো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এবারে যদি তোমার 20 ডিগ্রি সেন্টিগ্রেড করো, 20 ডিগ্রি সেন্টিগ্রেড করলে এই SO3H গ্রুপটা অর্থ পজিশনে যুক্ত হয়, SO3H। ঠিক আছে, এটা। আর হয় যদি তুমি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফেনলের সঙ্গে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন করো, তখন প্যারা প্রোডাক্ট তৈরি হয়। এটা হচ্ছে অর্থো হাইড্রক্সি সালফোনিক অ্যাসিড, এটা হচ্ছে প্যারা হাইড্রক্সি সালফোনিক অ্যাসিড। আচ্ছা, এইটা হচ্ছে এই এই যে প্রথমে কম, মানে তুমি যদি অল্প সময়ের জন্য দেখো তাহলে কিন্তু এইটা তোমার মেজর প্রোডাক্ট হচ্ছে, এটাকে বলা হয় কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, বা একে বলা হয় কেসিপি। তাহলে তুমি দেখো বেসিক্যালি এর ক্ষেত্রে লো টেম্পারেচারই যেটা পাচ্ছ সেটা হচ্ছে অর্থ হাইড্রক্সি সালফোনিক অ্যাসিড। তাহলে এটাকে বলা হয় কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, কারণ এই প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি তৈরি হয়। একটা রিয়াকশন ঘটার জন্য যে অ্যাক্টিভেশন এনার্জি লাগে, এই প্রোডাক্টটা তৈরির জন্য অ্যাক্টিভেশন এনার্জিটা অনেক কম লাগে। আচ্ছা, আর যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তুমি রিয়াকশনটাকে করো তাহলে তুমি প্যারা হাইড্রক্সি সালফোনিক অ্যাসিড তৈরি করতে পারবে, যেটা থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, একে বলা হয় টিসিপি, কারণ এটা মোর স্টেবল। তাহলে দেখো, এটা লেস স্টেবল, পরেরটা হচ্ছে মোর স্টেবল। যেটা মোর স্টেবল সেটা থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, যেটা লেস স্টেবল সেটা কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। আর লেস স্টেবল যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে তার অ্যাক্টিভেশন বেরিয়ারটা অনেক কম বলে খুব ইজিলি, অর্থাৎ 20 ডিগ্রি সেন্টিগ্রেডই অর্থ
হাইড্রক্সি সালফোনিক অ্যাসিড তৈরি হচ্ছে, কাইনেটিক্যালি কন্ট্রোল করবে, কেসিবিটা পাচ্ছ, আর টেম্পারেচার বেশি হলে তুমি টিসিবিটা পাচ্ছ। আর এবারে হচ্ছে ধরো তুমি কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট তুমি প্রথমে পেয়েছো, অর্থাৎ কুইকলি তোমার এই প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে, কিন্তু সেইটাকেও যদি তুমি আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করো, তাহলে কিন্তু দিনের শেষে তুমি টিসিপিটাই পেয়ে যাবে। তাহলে যে কেসিপি ভার্সেস টিসিপি, এইটা দেখার একটা ভীষণ ভালো রাস্তা হচ্ছে এই সালফোনেশন অফ ফেনল। দেখা যায় যে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার লেস স্টেবল কিন্তু ফাস্টার রেটে তৈরি হচ্ছে যে প্রোডাক্টটা, সেটা তুমি পাচ্ছ, এটা কাইনেটিক্যালি কন্ট্রোল করে কেসিপি। এবারে যদি তোমার টেম্পারেচার বেশি হয়ে যায় এবং সাফিসিয়েন্ট টাইম যদি তুমি অ্যালাউ করো, দিনের শেষে কিন্তু থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল করে টিসিবিটা পাবে, যেটা বেসিক্যালি পাইরোহাইড্রক্সি সালফোনিক অ্যাসিড। এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেসিপি ভার্সেস টিসিপি এখানে কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে বোঝা গেল এটা? ঠিক আছে, মানে কেসিপি টিসিপিটা আমি প্রথমে ভালো করে আলোচনা করেছিলাম, সেই জায়গাটা এখানে ভালো করে দেখে নেবে, দেখবে মানে 1,3-বিউটানাইন তার এইচবি এর অ্যাডিশন, সেক্ষেত্রে 1,2 অ্যাডিশন প্রোডাক্ট, 1,4 অ্যাডিশন প্রোডাক্ট কোনটা হবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল। আচ্ছা, এবারে চলে এসেছে ফ্রিডেল ক্যাপ্ট রিয়াকশন। ফ্রিডেল ক্যাপ রিয়াকশন। আচ্ছা, বেঞ্জিনের ফ্রিডেল ক্যাপ রিয়াকশন তুমি এমনি জানো, এখানে ফেনলের ফ্রিডেল ক্যাপ রিয়াকশন আমি করছি, আর ফেনল তো আরো বেশি অ্যাক্টিভেটিং, সেই কারণে ফ্রিডেল ক্যাপ রিয়াকশন আরো ভালো হবে। আচ্ছা, আমি জাস্ট সিম্পলি একটা এক্সাম্পল দেখানোর জন্য একটা অ্যালকিল হ্যালাইড একটা ব্যবহার করলাম, তাহলে মিথাইল ক্লোরাইড আমি ব্যবহার করছি। তার জন্য এটা করতেছি অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে যখন তুমি রিয়াকশন করছো, তখন তোমার এই যে CH3 গ্রুপটা সেটা অর্থ পজিশনেও যুক্ত পারে, অথবা CH3 গ্রুপটা তোমার প্যারা পজিশনেও তোমার ঢুকতে পারে। তাহলে যদি একই গ্রুপে OH এবং CH3 থাকে, মানে বেঞ্জিন দিকে যদি OH এবং CH3 থাকে, তাকে বলে ক্রেসল। তাহলে এইটা হচ্ছে অর্থ ক্রেসল, আর এটা হচ্ছে আমার প্যারা ক্রেসল। এটা সার্টেনলি মেজর প্রোডাক্ট হবে, এটা কিন্তু আমার মাইনর প্রোডাক্ট হবে। ক্রেসল ফিডেল কাপ রিয়াকশনের থ্রু দিয়ে তুমি ক্রেসল তৈরি করতে পারো। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট রিয়াকশন থাকে ওটা কাপলিং রিয়াকশন। ফেনল সে কাপলিং রিয়াকশন দেখায়, তাহলে তোমার কি করতে হবে, ফেনলের সঙ্গে মানে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডের রিয়াকশন করতে হচ্ছে প্রথমে। এটা হলো ফেনল, তার সঙ্গে N2 প্লাস Cl মাইনাস বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডের রিয়াকশন করা হচ্ছে তোমার একটা বেসের প্রেজেন্সে, সোডিয়াম হাইড্রক্সাইডের প্রেজেন্সে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। ঠিক আছে, যদি করো তাহলে এটা দুজন জুড়ে যায়, জুড়ে গিয়ে কিরকম একটা প্রোডাক্ট তৈরি হয় দেখো। এই হলো এইখানে N ডবল বন্ড N, এইটা এটা হলো, আর এখানে O মাইনাস N এর প্লাস। তাহলে এই যে নাইট্রোজেনের থ্রু দিয়ে এরা দুজন জাস্ট জুড়ে গেল, কাপেলড প্রোডাক্ট তৈরি হলো। ঠিক আছে, এর রংটা হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ রঙের একটা কম্পাউন্ড তোমার তৈরি করছে, এর নাম হচ্ছে প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন। এটাকে বলা হয় প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন, এবং তার সল ফর্মে আছে আর কি, এটা তোমার সল ফর্মে তুমি নিয়েছো এবং এটা অরেঞ্জ কালার হয়। ঠিক আছে, এবং এই যেহেতু কালারেশনটা তুমি দেখতে পাচ্ছ, সেই জন্য এটা তোমার এই হিসেবে ব্যবহার করতে পারো, তোমার আইডেন্টিফিকেশন টেস্ট হিসেবে ব্যবহার করতে পারো। ফেনলের আইডেন্টিফিকেশন টেস্ট যেমন ফেরিক ক্লোরাইড টেস্ট একটা বলেছিলাম, এটা আর একটা টেস্ট, এটা হচ্ছে তোমার বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, যেটা তুমি নিতে পারো, এটা পাওয়া যাবে। তার সঙ্গে তুমি জাস্ট ফেনলের রিয়াকশন যখন করাচ্ছ, তখন একটা অরেঞ্জ কালারেশন দেখতে পাওয়া যাবে, সেই অরেঞ্জ কালারেশন বেসিক্যালি একটা ইন্ডিকেশন যে তোমার ওটা ফেনল ছিল। নেক্সট হচ্ছে কোলবেন্স মিট মেথড।
SCH-MIDT, কোলবে-স্মিথ রিয়াকশন, মেথড না, কোলবে-স্মিথ রিয়াকশন। আচ্ছা, কোলবে-স্মিথ রিয়াকশন কি বলছে? এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। ফেনলের কার্বক্সিলেশন হবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাতে আমি সরাসরি ঢোকাচ্ছি। তার জন্য যেটা করতে হচ্ছে 120°C থেকে 140°C তোমাকে হিট করতে হচ্ছে, আর প্রেশারটা সাফিসিয়েন্টলি বেশি নিতে 4 থেকে 7 অ্যাটমসফিয়ার তুমি প্রেশার নিচ্ছ। নিলে যেটা হয় যে অর্থ পজিশন, এবং মূলত অর্থ পজিশনে ওয়েট, এবং এখানে তোমার COO মাইনাস Na প্লাসটা তোমার ঢুকে যাবে, আর কার্বক্সিলিক অ্যাসিড ঢুকে যাবে, সোডিয়াম সল্ট হিসেবে তোমার ঢুকেছে। তারপর তুমি যদি এদিকে ডাইলিউট HCl দিয়ে রিপ্লেস করো, তাহলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। ভীষণ ইম্পর্টেন্ট, ওইচ COOH। তুমি শুরু করেছিল ফেনল থেকে, এখান থেকে তৈরি করে তোমার স্যালিসাইলিক অ্যাসিড। এই ট্রান্সফরমেশনটা খুব ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশন। কোলবে-স্মিথ রিয়াকশনের থ্রু দিয়ে তুমি ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করতে পারো, অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড তুমি তৈরি করতে পারছো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস বলা ভালো, এখানে এটা একটু ভুল হয়েছে। এটা হচ্ছে তোমার সল্ট নিয়ে তোমাকে স্টার্ট করতে হবে। আর সল্টটা কি করে তৈরি করবে আমি বলেছিলাম, ধরো ফেনল, সেখানে NaOH দিয়ে ট্রিট করো, করে তোমার ফেনলে তোমার সোডিয়াম সল্ট তৈরি হয়ে যাবে। তারপর তার তুমি কার্বক্সিলেশনটাকে করছো, করে তোমার স্যালিসাইলিক অ্যাসিডটা তৈরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এবারে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলা হচ্ছে যে যদি তুমি ফেনলের যদি সোডিয়াম সল্ট না নিয়ে যদি পটাশিয়াম সল্ট নিতে, O-K+, তার সঙ্গে যদি এই রিয়াকশনটাকে এক্স্যাক্টলি করা হতো, 4 থেকে 7 অ্যাটমসফিয়ার, তাহলে এটা অর্থ পজিশনে না হয় প্যারা পজিশনে হতো। এটা তারপরে তুমি যদি ডাইলিউট HCl ব্যবহার করো, তাহলে এমনিতে যে কোলবে-স্মিথ মেথড, তাতে কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। কিন্তু যদি মানে ফেনলের সোডিয়াম সল্ট না নিয়ে যদি পটাশিয়াম ফেনক্সাইড তুমি ব্যবহার করতে, তাহলে প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড তোমার তৈরি হতো। প্যারা হাইড্রক্সি বেঞ্জিক অ্যাসিড তৈরি হচ্ছে, প্যারা হাইড্রক্সি বেঞ্জিক অ্যাসিড তোমার তৈরি হচ্ছে। তাহলে এটা একটা এক্সেপশন হিসেবে মনে রাখবে। তাহলে মূল রিয়াকশনটা হচ্ছে এইটা, কেমন করে তুমি ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহার মানে তৈরি করবে। কিন্তু যদি আমি সোডিয়াম ফেনক্সাইড ব্যবহার না করে পটাশিয়াম ফেনক্সাইড ব্যবহার করতাম, করে একই কন্ডিশন ব্যবহার করতাম, তাহলে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড তৈরি না হয়ে তোমার যেটা তৈরি হতো সেটা প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, এটা তোমার তৈরি হতো। এটা একটা অ্যাডিশনালি একটা ইনফরমেশন হিসেবে তুমি মনে রাখবে। আচ্ছা আচ্ছা, ফেনলের একটা ভীষণ ইম্পর্টেন্ট রিয়াকশন হচ্ছে রাইমান টিম্যান রিয়াকশন। রাইমান টিম্যান রিয়াকশনে হচ্ছে তুমি CHO গ্রুপ যেটা, অর্থাৎ অ্যাসিড অ্যালডিহাইড গ্রুপ যেটা, সেই অ্যালডিহাইড গ্রুপটা পুরোপুরি ঢোকাতে পারো সরাসরি। রাইমার টিম্যান, TIEMANN, রাইমান টিম্যান রিয়াকশন। রাইমান টিম্যান রিয়াকশনে কি করা হচ্ছে না, তোমাকে প্রথমে ফেনল দিয়ে স্টার্ট করতে হচ্ছে। আর এখানে তুমি দেবে ক্লোরোফর্ম, দেবে বেসিক মিডিয়ামে, এইটা আর 65 to 70°C দিলে, এখানে ONA তৈরি হলো, আর তার সঙ্গে তোমার অর্থ পজিশনে CH গ্রুপটা জুড়ে গেল। এবার তুমি রিফ্লাক্স করে নাও, ডাইরেক্ট HCl দিলে এই ONAটা OH হয়ে গেল, OH হয়ে গেল, এখানে তোমার CH হয়ে গেল। এটাকে বলে স্যালিস্যালডিহাইড। ঠিক আছে, এটা স্যালিস্যালডিহাইড।
এইটাই হচ্ছে তোমার মেজর প্রোডাক্ট এখানে, মেজর প্রোডাক্ট। আর সামান্য তোমার মানে এখানে লিখে দিচ্ছি, এ ভেরি স্মল অ্যামাউন্ট অফ প্যারা প্রোডাক্ট ক্যান অলসো বি ফর্ম। ভেরি স্মল অ্যামাউন্ট of para-hydroxybenzaldehyde can be formed। মানে অর্থো হাইড্রক্সিবেঞ্জের বা স্যালিসালডিহাইড মানে ফেনল থেকে স্যালিসালডিহাইড তৈরি, তার জন্য যে মেথডটা ব্যবহার করতে সেটা হচ্ছে রাইমান টেমান রিয়াকশন। তাহলে মূলত তোমার সিএইচও গ্রুপটা অর্থো পজিশনে ঢোকে, খুব সামান্য কেসে সেটা প্যারা পজিশনে তোমার ঢুকতে পারে। আচ্ছা আচ্ছা, এবং এই রাইমান টেমান রিয়াকশনের সঙ্গে সঙ্গে আর একটা রিয়াকশন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তুমি যদি এই ক্লোরোফর্ম ব্যবহার না করে CCl4 ব্যবহার করে ফেলতে, CH-CL3 বদলে CCl4 ব্যবহার করতাম, তো একই রকমের কন্ডিশন এটা, তাহলে এই CH গ্রুপটা তোমার COOH তৈরি করে ফেলে এইটা। তারপর তুমি আরেকবার রিফ্লাক্স করে নাও, এটা OH তৈরি হয়ে গেলে এটা তোমার COOH তৈরি হবে। তাহলে দেখো খেয়াল করো, যদি ক্লোরোফর্ম ব্যবহার করতে তার সঙ্গে বেসিক মিডিয়াম সোডিয়াম হাইড্রক্সাইড 65 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে অ্যালডিহাইড তৈরি হচ্ছে আর স্যালিসালডিহাইড তৈরি হচ্ছে। আর ওটাই যদি তুমি CCl4 ইন প্রেজেন্স অফ মানে NaOH এবং 65 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে করো, তাহলে তোমার স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এটা আমি রাইমান টিমান রিয়াকশন কিন্তু মূলত ব্যবহার করা অ্যাসিটালডিহাইড প্রিপারেশনের জন্য, কিন্তু তুমি যদি জাস্ট একটু কন্ডিশনটাকে পাল্টে দাও, ক্লোরোফর্মের বদলে CCl4 ব্যবহার করো, তাহলে কিন্তু তুমি একদম স্যালিসাইলিক অ্যাসিড সরাসরি পেয়ে গেছো। আচ্ছা এইখানে যে দেখো, এইখানে যেটা করলাম অর্থ পজিশনে CH গ্রুপটা ঢুকলো, আর এইখানে আর একটা রিয়াকশন আমি একদম সঙ্গে সঙ্গে লিখে নিই, যেটা গাটারম্যান রিয়াকশন। গাটারম্যান রিয়াকশনে কিন্তু প্যারা পজিশনে ঢোকে। গাটারম্যান রিয়াকশন, গাটারম্যান রিয়াকশনে হচ্ছে CH গ্রুপ ঢোকানো, কিন্তু CH গ্রুপটা এখন ঢুকবে কোথায় না প্যারা পজিশনে ঢুকবে। তার জন্য তুমি ফেনল দিয়ে স্টার্ট করলে। আচ্ছা এক্ষেত্রে কি রিয়েজেন্টটা লাগছে না, রিয়েজেন্টটা লাগছে HCN গ্যাস লাগছে, HCl লাগছে, আর অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড লাগছে। তাহলে কি তৈরি হবে, একটা ইন্টারমিডিয়েট তৈরি হয় OH, এদিকে CH ডবল বন্ড NH, এটা তৈরি হচ্ছে। এবারে তুমি যদি এখানে জল দাও, এটা OH, এইটা হয়ে যাবে তোমার CH, ঠিক আছে। প্যারাহাইড্রক্সিবেনজালডিহাইড এটা কিন্তু তোমার তৈরি হয়ে যাবে গাটারম্যান দিয়ে। তাহলে দেখো তোমাকে একটু খেয়াল রাখো, মনে রাখবে এইভাবে যে ফেনল থেকে স্যালিসালডিহাইড অর্থাৎ অর্থ পজিশনে CH গ্রুপ ঢোকালে রাইমান টিমেন রিয়াকশন করতে হবে, আর ফেনল থেকে প্যারা পজিশনে যদি তোমাকে CH গ্রুপ ঢুকতে হয়, হ্যাঁ মানে প্যারাহাইড্রক্সিবেনজালডিহাইড যদি তোমাকে তৈরি করতে হয়, তাহলে তোমাকে হচ্ছে গাটারম্যান রিয়াকশন করতে হবে, যেখানে HCN HCl অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি এটা রিয়েজেন্ট। আচ্ছা আর একটা ট্রান্সফরমেশনের কথা বলি, যে ট্রান্সফরমেশনটা একটা নামে আছে, নামটা বলছে কিন্তু নামটা মনে রাখার দরকার নেই, এই নামটা অত ইম্পর্টেন্ট নয়। ল্যাটারাল ম্যানেজ রিয়াকশন, LEDERER MANASC। আচ্ছা এইটা তো মনে রাখার দরকার নেই, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি ধরে নাও CH2OH গ্রুপটাকে ঢোকাতে চাইছি, অর্থাৎ তুমি এই OH তার সঙ্গে ফর্মালডিহাইড HCHO তুমি রিয়াকশন করছো,
করে প্রথমে তুমি দাও সোডিয়াম হাইড্রক্সাইড স্টেপ 1-এ, স্টেপ 2-তে HCl দিয়ে রিপ্লেস করে দাও। ঠিক আছে, তাহলে এটা তৈরি হচ্ছে। এই ছিল অর্থ পজিশনে CH2H গ্রুপ অথবা প্যারা পজিশনে CH2H গ্রুপটা থাকছে। অর্থ হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল, এটা হচ্ছে অর্থ হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল। ঠিক একই রকমের প্যারা হাইড্রক্সি, মানে যখন এই অর্থ প্যারা লিখবে না, ও বা পি যদি লেখো নিচে একটা আন্ডারলাইন করবে। হ্যাঁ, মানে বইয়ে এগুলো ইটালিক্সে লেখা থাকে, তুমি তো ইটালিক্সে লিখতে পারছো না, সেখানে একটা আন্ডারলাইন করে দেবে। ঠিক আছে, এটা। এবং অর্থটা সবসময় মাইনার প্রোডাক্ট হয়, আর এটা সবসময় তোমার মেজর প্রোডাক্ট হয়। মানে এখানে রিয়াকশনের নামটা মনে রাখতে পারো কি রাখতে পারো না সেটা আলাদা কথা, মনে রাখার দরকারও নাই। এটা করতে হচ্ছে সেটা হচ্ছে মানে ফেনলের সঙ্গে ফর্মালডিহাইডের রিয়াকশন করতে হচ্ছে। প্রথম স্টেপে তুমি সোডিয়াম হাইড্রক্সাইড জল দিয়ে ট্রিট করো, করে বেসিক্যালি সল্টগুলো তৈরি হবে, এখানে ONA তৈরি হবে বেসিক্যালি। তারপর 2 নম্বরে তুমি রিপ্লেস করে দাও, তোমার ফাইনাল প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এবারে এই যে রিয়াকশনটাকে করা হলো, এটা খুব শর্ট টাইমে করতে হবে, কিন্তু এই রিয়াকশনটা লং টাইমে করতে হয় না। তাহলে এখান থেকে কিন্তু তুমি অ্যাকচুয়ালি একটা ওই পলিমার টাইপের তৈরি হবে, যাকে বলে ব্যাকেলাইট। এটা সেটা মাথায় রাখবে তুমি। ঠিক আছে, তাহলে এই রিয়াকশনটাকে তোমাকে করতে হয় খুব শর্ট টাইমে। তাহলে যদি লং টাইমে করো কি হবে, ইফ দিস reaction is carried out through long time, then phenol formaldehyde polymer, phenol formaldehyde polymer or bakelite is formed. Right? তখন তোমার জাস্ট অর্থ হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল বা প্যারাহাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল তুমি রিয়াকশনটাকে থামাতে পারবে না। হ্যাঁ, তোমার তোমার একদম পলিমার তৈরি হয়ে যাবে। এটা এখানে তুমি মাথায় রাখো। আচ্ছা, এবারে কিছু স্পেশাল রিয়াকশনের কথা বলি। দেখো, তাহলে প্রথমে আমি রিডাকশন দেখছি, রিডাকশন অফ ফেনল। রিয়াকশন অফ ফেনল, হাইড্রোজেনের প্রেজেন্সে ফেনল রিডাকশন হয়ে গেল। তার জন্য তোমার নিতে হচ্ছে নিকেল পাউডার নিতে হচ্ছে, আর 160°C টেম্পারেচার। তাতে কি হচ্ছে, এটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, এটা সাইক্লোহেক্সানল তৈরি হয়। আচ্ছা, এবারে এখানে যেমন নিকেল পাউডার, তার সঙ্গে হাইড্রোজিনেশন করা হয়েছে। আচ্ছা, এটাখানে অন্য রকমের কন্ডিশন যদি ব্যবহার করা হয়, যেমন সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া, তার যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, ডবল বন্ড ও, এখানে একটা ডাবল বন্ড থাকছে, এটা 3-সাইক্লোহেক্সানন। এটা হয়। এবার অক্সিডেশন করলে কি হয়, রিডাকশন হলো। অক্সিডেশন অফ ফেনল যদি করা হয়, তাহলে এখানে রিয়াকশন কন্ডিশনটাকে তার উপরে
ফাইনাল প্রোডাক্টটা নির্ভর করে। এটা নিয়েছো। ক্রোমিল ক্লোরাইড দিয়ে যদি অক্সিডেশন করা হয় তাহলে CrO2Cl2, আচ্ছা, অথবা ক্রোমিল ক্লোরাইড তোমার তৈরি করা যেতে পারে Na2Cr2O7 আর সালফিউরিক অ্যাসিড। তাতে তোমার প্যারাবেঞ্জ কুইনন তৈরি হচ্ছে। এটা হচ্ছে প্যারাবেঞ্জ কুইনন। প্যারাবেঞ্জ কুইনন তৈরি। আচ্ছা, এবারে যদি তোমার অক্সিডাইজিং এজেন্টে অ্যালকালাইন পটাশিয়াম পারডাইসালফেট হয়, অ্যালকালাইন K2H2O8 পটাশিয়াম পারডাইসালফেট, এটা হলো স্টেপ 1-এ। আর স্টেপ 2-তে তুমি ডাইলিউট HCl থেকে রিফ্লাক্স করো, তাহলে প্যারা পজিশনে আর একটা ওইচ গ্রুপ তোমার ঢুকে যায়। এটা হয়ে গেল, একে বলে কুইনল। কুইনল বলা হয়, বা প্যারা ডাইহাইড্রক্সি বেঞ্জিন বলা হতে পারে, অথবা প্যারা ডাইহাইড্রক্সি বেঞ্জিন। এটা অক্সিডেশন হলো, ঠিক আছে। আচ্ছা, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট রিয়াকশন যাকে বলে লিবারম্যান রিয়াকশন, এটা ফেনলের জন্য খুব ইম্পর্টেন্ট। লিবারম্যান রিয়াকশন, লিবারম্যান রিয়াকশনে কি হচ্ছে, তুমি শুরু করবে ফেনল দিয়ে, নাইট্রোসেশন করো, Na2HCl দাও 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে, OHNO, নাইট্রোসেশন হলো এটা। আচ্ছা, এবারে এইখানে আর একটা ফেনল নাও ইন সালফিউরিক অ্যাসিড মিডিয়াম, এটা। তাহলে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, যে প্রোডাক্টটা এরকম দেখতে। এটা তৈরি হলো, এটা বলে ইন্ডোফেনল বলা হয় এটাকে। এর একটা সুন্দর কালার হয়, ব্লু অর গ্রিন একটা কালারেশন হলো। আচ্ছা, এইখানে যদি তুমি আবার সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাড করে দাও, তাহলে এই ফেনলিক ওইচের এইটাকে খেয়ে নেবে। খেয়ে নিয়ে অ্যাকচুয়ালি কম্পাউন্ডে খুব বেশি চেঞ্জ হলো সেরকম নয়, কারণ ওইচটাকে O- হলো, তাতে এটা হলো যে কনজুগেশনটা বেড়ে যায়। কনজুগেশন বেড়ে যাওয়ার জন্যে তার কালারটা জাস্ট পাল্টে যায়। O-1 এই O-1N OH, O- হলো, আর ওইচটা হবে না, O- হচ্ছে। এটা মুছে দিয়ে ভালো করে লিখি, নাহলে আবার হয়ে যাবে।
এর কালারটা হচ্ছে ব্লু হয়ে গেল। এটা লিবারম্যান রিয়াকশন, ঠিক আছে? তো এই রিয়াকশনটা একটু আলাদা করে মনে রাখবে, এটা এই ফেনলের আইডেন্টিফিকেশনের জন্য কিন্তু এই রিয়াকশনটা তোমার কাজে লাগে। এটা আচ্ছা, আর তোমার দুটো রিয়াকশন বলবো তাহলে আমাদের হয়ে যাবে। সেটা হচ্ছে যে তুমি রিয়াকশন উইথ থ্যালিক অ্যানাইড্রাইড, থ্যালিক অ্যানাইড্রাইডের সাথে কিভাবে ফেনলের রিয়াকশন আছে সেটা একটুখানি দেখে নেওয়া দরকার আছে। রিয়াকশনস উইথ থ্যালিক অ্যানাইডাইড। আচ্ছা, থ্যালিক অ্যানাইডাইডের রিয়াকশনস করে যেটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, এক্ষেত্রে তুমি ফেনল থেকে ফেনল থ্যালিন তৈরি হয়, যেটা অ্যাসিড বেস ইন্ডিকেটর হিসেবে ব্যবহার হয়। ফেনল থ্যালিন তৈরি হয় কি করে হচ্ছে রিয়াকশনসটা? তোমাকে নিতে হয় দুটো ফেনল নিতে হয়, দুটো ফেনল, তার সঙ্গে তোমাকে নিতে হবে থ্যালিক অ্যানহাইড্রাইড, থ্যালিক অ্যানহাইড্রাইড, এদের রিয়াকশন করছো কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড মিডিয়ামে, হিট দিচ্ছ করে এখনো জল বেরিয়ে যাচ্ছে, মানে বেসিক্যালি এই এই যে ডবল বন্ড ও আছে, এখান থেকে একটা অক্সিজেন আর দুটো ফেনল থেকে দুটো হাইড্রোজেন এটা চলে গেল, চলে গিয়ে কি হলো, এই এই ডবল বন্ড ও যেমন আছে থাক, সি এটা ও আছে থাক, এইখানে তোমার তোমার দুটো হুইচ এটা তৈরি করতে পারলো, এটা হচ্ছে ফেনল। তাহলে ফেনল থেকে তুমি স্টার্ট করলে, তার সঙ্গে থ্যালিক অ্যানাইডাইড ব্যবহার করছো, এটা কনসেন্ট সালফিউরিক অ্যাসিড এবং ইত্যাদি দাও, তুমি সেখান থেকে তোমার ফেনল তৈরি হয়ে গেল। এটা একটা অ্যাডিশনাল জিনিস তুমি মাথায় রাখবে। আচ্ছা আচ্ছা, এইটা হলেই হবে। হুম। আর স্যালিসাইলিক অ্যাসিডের কিছু রিয়াকশন আছে, সেটা বেসিক্যালি তো তোমার ঠিক ফেনলের রিয়াকশন নয়, সেটাকে এখন এখানে বলার দরকার নেই, সেটা নেক্সট ক্লাসে না জাস্ট ভালো করে বলা যাবে। আচ্ছা দেখো, তাহলে আমরা শুনতে পাচ্ছ আমার কথা নাকি ফোন কেটে গেল? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? আমরা এইখানে রেখে দিচ্ছি আজকে। লেকচার